আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। সো আজকে আমরা একটা নতুন টপিকের উপর ডিসকাশন করব। আজকে যে টপিকে ডিসকাশন করব সেটা হলো IS 16 প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট। আমি এই ভিডিও প্রেজেন্টেশনটা নর্মালি 3টা পার্টে করব। তো ফার্স্ট পার্টে যেটা আমরা শিখবো সেটা হলো বেসিক্স অফ দ্য IS 16 উইথ ইম্পর্টেন্ট কি কনসেপ্টস টু বিল্ড দ্য নলেজ অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। এখানে আমরা নর্মালি IS 16 এর বেসিক্সটা টোটালি কভার করার চেষ্টা করব। এবং পার্ট 2 তে যেটা শিখবো আমরা পার্ট 1 এ যেই বেসিক্স এবং কনসেপ্টসগুলো আমরা গ্যাদার করলাম সেটার উপর ভিত্তি করে আমি কিছু ইলাস্ট্রেশনস এবং এক্সাম্পল আপনাদেরকে দিব, একসাথে আপনার সাথে সলভ করবো ইনশাল্লাহ। এবং পার্ট 3 তে যেটা করব সেটা হলো পার্ট 1 এবং পার্ট 2 তে আমি কিছু কুইজ দিব আপনাদেরকে। সেই কুইজের অ্যান্সারগুলো আমি পার্ট 3 তে সলভ করব। এবং এই পার্ট 1 এবং পার্ট 2 এর ভিডিও দেখার পরে আপনাদের যদি কোনো স্পেসিফিক কোয়েশ্চেন্স থাকে সেটা যদি আপনারা আমার কাছে পাঠান, সেই কোয়েশ্চেন্সগুলোর অ্যান্সার আমি এই পার্ট 3 তে দেবো ইনশাল্লাহ। Who will find this presentation useful? Students of any professional institute like CIMA or ICMAB or ACCA or ICAB. আপনি যে কোনো প্রফেশনাল ইনস্টিটিউটের স্টুডেন্ট হন না কেন, আপনার জন্য আইএস এবং আইএফআরএস এর নলেজ অর্জন করা কোয়াইট কম্পালসারি। আপনি যদি ভবিষ্যতে এই যে কোনো প্রফেশনাল ইনস্টিটিউটের মেম্বার হিসেবে নিজেকে রিপ্রেজেন্ট করতে চান ভবিষ্যতে, তাহলে অবভিয়াসলি যে সাবজেক্টের যে টপিকের উপর আপনার খুব ভালো দক্ষতা অর্জন করতে হবে সেটা হলো আইএস এবং আইএফআরএস এর নলেজ। আমি এই ভিডিও প্রেজেন্টেশনে চেষ্টা করেছি IS 16 কে খুব সহজভাবে উপস্থাপন করার জন্য। হোপফুলি আপনাদের সবার জন্য এটা খুব বেশি হেল্পফুল হবে। এবং যারা অলরেডি অ্যাকাউন্টস, ফাইন্যান্স এবং অডিট প্রফেশনালস হিসেবে কাজ করছেন তারা তো অলরেডি জানেন যে IS এবং IFRS এর নলেজ কতটা ইম্পর্টেন্ট। এবং IS 16 ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট IS দ্যাট ইজ ইউজড অন এ রেগুলার বেসিস। সো আপনাদের জন্য আশা করি এই ভিডিওটা খুব বেশি হেল্পফুল হবে। যেহেতু একটা ভিডিও প্রেজেন্টেশন এবং আপনারা এখন যারা এই ভিডিও প্রেজেন্টেশনটা দেখছেন এবং ভবিষ্যতে যারা এই ভিডিও প্রেজেন্টেশনটা দেখবে তাদের কাউকেই হয়তো আমি পার্সোনালি চিনি না, এবং আপনাদের কার কি ব্যাকগ্রাউন্ড, কার কি লেভেল অফ স্টাডিং এবং কার লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং কতটুকু সে সম্পর্কেও আমার কোনো আইডিয়া নেই। যেহেতু কোনো আইডিয়া নেই সেজন্য এই ভিডিও করার ক্ষেত্রে আমি কিছু অ্যাজাম্পশন করে নিচ্ছি। ওকে, সো ফার্স্টলি আই এম অ্যাজিউমিং দ্যাট ইউ হ্যাভ রিজনেবল অ্যাকাউন্টিং নলেজ। ওকে, রিজনেবল অ্যাকাউন্টিং নলেজ বলতে আমি আসলে কি বোঝাচ্ছি? আমি বোঝাচ্ছি যে আপনি অ্যাটলিস্ট অ্যাসেট, ক্যাপিটাল, লায়াবিলিটি, ইনকাম অ্যান্ড এক্সপেন্স এই বিষয়গুলো সম্পর্কে আপনি অবগত আছেন, এগুলোকে আপনি আইডেন্টিফাই করতে পারেন, এগুলোকে আপনি ডিফাইন করতে পারেন। যদিও আমি 100% শিওর যে মেজরিটি অফ দ্য স্টুডেন্টস ডোন্ট নো হোয়াট ইজ দ্য এক্সাক্ট ডেফিনেশন অফ অ্যাসেট, লায়াবিলিটি, ইনকাম অ্যান্ড এক্সপেন্স, yet I am keeping some sort of trust on you in this respect. Okay, এবং আমি এটাও ধরে নিচ্ছি যে আপনি জার্নাল এন্ট্রিসগুলো পারেন। ওকে, ডেবিট ক্রেডিট এটা আপনি করতে পারেন, ডাবল এন্ট্রি সম্পর্কে আপনার মোটামুটি ভালো আইডিয়া আছে, এতটুকু আমি মোটামুটি ধরে নিচ্ছি। Secondly, I'm assuming that you know about the components of the financial statements. Okay, there are 5 components of the financial statements. Okay, what are they? Statement of financial position, statement of profit or loss and other comprehensive income, statement of changes in equities, statement of cash flows, and note to the financial statements. So এইগুলো সম্পর্কে আপনার মোটামুটি আইডিয়া আছে, এগুলোর মধ্যে কি কি আইটেম থাকে, কিভাবে প্রেজেন্ট করা হয় সেগুলো সম্পর্কে আপনার মোটামুটি আইডিয়া আছে, এটা আমি ধরে নিচ্ছি। ওকে, থার্ডলি যেটা আমি ধরে নিচ্ছি সেটা হলো ইউ নো হোয়াট IS and IFRS ইজ। সো এটা বলতে আমি বোঝাচ্ছি আপনি অ্যাটলিস্ট আইএস এন্ড আইএফআরএসটা কেন প্রয়োজন, এটার পারপাসটা কি সেটা আপনি জানেন। ওকে, একটা জিনিস আপনাদের বলি সেটা হলো আইএস এন্ড আইএফআরএস ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য অ্যাকাউন্টেন্টস। ওকে, উই স্পিক থ্রু দিস ল্যাঙ্গুয়েজ। সো এটা সম্পর্কে কেন আমাদের ধারণা রাখা প্রয়োজন, এটা আমাদের কেন ইম্পর্টেন্ট, আমি আশা করছি এগুলো সম্পর্কে আপনারা আগে থেকে জানেন। অ্যান্ড ফোর্থলি আমি ধরে নিচ্ছি যে ইউ হ্যাভ নো প্রায়র নলেজ অন IS 16। ওকে, সো যারা এতক্ষণ ভাবতেছিলেন যে আমি তো IS 16 সম্পর্কে কিছুই জানি না, আমি কি এখান থেকে এই ভিডিওর মাধ্যমে এগুলো শুরু থেকে শিখতে পারবো কিনা, then obviously you are. Okay, I will start from the scratch, so don't be worried. Okay, just watch this presentation with full of your concentration. Okay, IS 16 এর ডিপে যাওয়ার আগে আমি কিছু বেসিক নলেজ একটু ক্লিয়ার করে নিতে চাই, বলতে পারেন একটা ওয়ার্ম আপ নলেজ। ওকে, সো কি শিখতেছি আমরা প্রথমে? হোয়াট ইজ অ্যাসেট?
সো হোয়াট ইজ অ্যাসেট? ফলোইং ক্রাইটেরিয়া মাস্ট বি মেড টু কোয়ালিফাই অ্যাজ অ্যান অ্যাসেট। এখানে আমি যে ডেফিনেশনটা দিচ্ছি সেটা হলো আইএএসবি কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক 2010 অনুসারে। জাস্ট লেট ইউ নো, কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক 2018 কিন্তু অলরেডি ইমপ্লিমেন্টেড হয়ে গেছে। কবে থেকে? 1 জানুয়ারি 2020 থেকে। সো সেটা নিয়ে অন্য কোনো একটা ভিডিওতে ইনশাল্লাহ আমি কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক 2010 এবং কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক 2018 এই দুইটার নিয়ে একটা আমি ইনশাল্লাহ ভিডিও করব। সো আমরা দেখি এখানে তাহলে অ্যাসেটের ডেফিনেশনে কি বলা হয়েছে। ফার্স্টলি, যদি কোনো একটা জিনিসকে আমরা অ্যাসেট বলতে চাই তাহলে প্রথম ক্রাইটেরিয়া যেটা মিট করতে হবে সেটা হলো অ্যারাইজ ফ্রম পাস্ট ইভেন্টস। এটা বলতে আসলে কি বোঝায়? এটা বলতে বোঝায় যে অবশ্যই একটা ট্রানজ্যাকশন অকার হইতে হবে। ওকে, যে পাস্ট ইভেন্টসে একটা ট্রানজ্যাকশন অলরেডি হয়ে গেছে, তাহলে ফিউচার ইভেন্টসে কোনো কিছু হবে সেটার উপর ভিত্তি করে আমরা কি করতে পারবো না? অ্যাসেট বলতে পারবো না। যেমন আমি বলতে পারবো না যে আমি আগামীকালকে একটা জিনিস কিনবো, সেটাকে আমি আজকের দিনে কি করতে পারবো না? অ্যাসেট হিসেবে রেকগনাইজ করতে পারবো না, কারণ এটা ফিউচার ইভেন্ট হয়ে যাচ্ছে। তাহলে অ্যাসেট হওয়ার জন্য আমাদের কি হইতে হবে? অ্যারাইজ ফ্রম পাস্ট ইভেন্টস। ওকে, সেকেন্ডলি যেটা হইতে হবে সেটা হলো কন্ট্রোল বাই দ্য এন্টিটি। ওকে, একটা জিনিস মনে রাখবেন যে এখানে ওনারশিপটা মেইন ফ্যাক্ট না, মেইন ফ্যাক্ট হলো কন্ট্রোল। সো কে ওন করে সেটার উপর ডিপেন্ড করে সেটা অ্যাসেট হবে না। অ্যাসেট হবে হলো তার জন্য যে হলো কন্ট্রোল করে। ওকে, থার্ডলি, প্রবাবল ফিউচার ইকোনমিক বেনিফিট ইনফ্লো। তার মানে কোনো একটা জিনিসকে যদি আমি অ্যাসেট বলতে চাই তাহলে সেটার থেকে অবশ্যই আমাদের কি পাইতে হবে? ফিউচার ইকোনমিক বেনিফিট পাইতে হবে, বেনিফিট ইনফ্লো, তার মানে সেখানে আমি একটা বেনিফিট পাবো। ওকে, প্রবাবল ফিউচার ইকোনমিক বেনিফিট। এবং লাস্ট ক্রাইটেরিয়া কি? রিলায়েবলি মেজার। এই চারটা ক্রাইটেরিয়া যদি মিট করে তখন আমরা সেই জিনিসটাকে বলতে পারি যে এটা অ্যাসেট। যদি কোনো একটা মিট না করে তাহলে সেটা অ্যাসেট হিসেবে রেকগনাইজ করা যাবে না, বলা যাবে না সেটা অ্যাসেট। ওকে, রিলায়েবলি মেজার বলতে কি বোঝাচ্ছে? রিলায়েবলি মেজার বলতে বোঝাচ্ছে যে আপনি যে কোনো একটা জিনিস যদি আপনি নিয়ে আসেন, এসে বলেন যে এটা আমার জন্য অ্যাসেট, তাহলে অবশ্যই সেটার ভ্যালু বলতে হবে আপনাকে, সেটার কস্ট কত সেটাকে বলতে হবে। সেটা না হলে আপনি কি করতে পারবেন না, সেটাকে অ্যাসেট হিসেবে রেকগনাইজ করতে পারবেন না। সেটা রিলায়েবলি মেজার করতে জানতে হবে যে এটা আসলে ভ্যালু কত। ওকে, কারণ আপনি তো আলটিমেটলি সেটাকে টাকার ফিগারের স্টেটমেন্টে শো করবেন না, একটা ডলার অ্যামাউন্ট বা টাকার ফিগার আপনি কি করবেন? সেটাকে শো করবেন। সো সেটার জন্য কি করতে হবে? এটা অবভিয়াসলি রিলায়েবলি মেজার হইতে হবে। এই চারটা ক্রাইটেরিয়া যদি মেট করে তাহলেই সেটাকে আমরা শুধুমাত্র কি বলতে পারবো? অ্যাসেট বলতে পারবো। ওকে, ক্লিয়ার? আচ্ছা, আমরা তাহলে আরেকটা জিনিস দেখি, সেটা হলো ক্লাসিফিকেশন অফ অ্যাসেটস। অ্যাসেট মূলত দুই প্রকার, আশা করি এটা সবাই জানেন, যে কারেন্ট অ্যাসেট এবং নন কারেন্ট অ্যাসেট। তাহলে কারেন্ট অ্যাসেটের ক্ষেত্রে এখানে যে ডেফিনেশন দেওয়া আছে এটা ঠিক আছে। নন কারেন্ট অ্যাসেট হলে এখানে কি হবে? সবই ঠিক থাকবে, শুধু প্রবল ফিউচার ইকোনমিক বেনিফিটস ইনফ্লো টু দ্য এন্টিটি মোর দেন 1 year। ওকে, তার মানে 1 বছরের বেশি সময় ধরে আমি সেখান থেকে কি পাবো? ফিউচার ইকোনমিক বেনিফিটস পাবো, তাহলে সেটা কি হয়ে যাবে? নন কারেন্ট অ্যাসেট হয়ে যাবে। আবার নন কারেন্ট অ্যাসেট আবার দুই প্রকার, কি কি? ট্যানজিবল এবং ইনট্যানজিবল। তাহলে যখন আমি ট্যানজিবল বলতেছি তাহলে নন কারেন্ট অ্যাসেট আমরা এখানে সব চারটার ডেফিনেশনই ঠিক থাকবে, শুধুমাত্র আমরা কি বলছি? নন কারেন্ট অ্যাসেটের ক্ষেত্রে প্রবল ফিউচার ইকোনমিক বেনিফিটটা হবে কি? মোর দেন 1 year। আর ট্যানজিবল যখন বলতেছি তখন সেইটার মধ্যে একটা নতুন ফিচার অ্যাড হবে এই ডেফিনেশনে, সেটা হলো ফিজিক্যাল সাবস্টেন্স। তার মানে যেটাকে টাচ করা যায়। ওকে, ট্যানজিবল মিন্স যেটাকে টাচ করা যায়। তাহলে ফিজিক্যাল সাবস্টেন্স যদি থাকে তাহলে সেটা হলো ট্যানজিবল নন কারেন্ট অ্যাসেট। আর ইনট্যানজিবল হলে কি হবে? যেটা কোনো ফিজিক্যাল সাবস্টেন্স নাই, যেটাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, এরকম একটা জিনিস যদি হয় সেটাকে আমরা বলি ইনট্যানজিবল। তাহলে নন কারেন্ট অ্যাসেট আমরা দুই ধরনের পেলাম, একটা হলো ট্যানজিবল নন কারেন্ট অ্যাসেট, আর একটা হলো ইনট্যানজিবল নন কারেন্ট অ্যাসেট। ওকে, ফান্ডামেন্টালস টু লার্ন এনি আইএস অ্যান্ড আইএফআরএস। আপনি যদি যে কোনো আইএস বা আইএফআরএস যদি শিখতে চান তাহলে সেক্ষেত্রে সেই আইএস বা আইএফআরএস এর 5টা এরিয়া সম্পর্কে আপনার খুব ভালো নলেজ থাকতে হবে। যদি কোনো একটা এরিয়ার নলেজও আপনার ল্যাকিংস থাকে তাহলেও বুঝতে হবে যে আপনার এখনো সেই আইএস সম্পর্কে পুরোপুরি দক্ষতা অর্জন হয়নি। তাহলে আমরা দেখি সেই 5টা এরিয়া কি। ফার্স্ট, ডেফিনেশন; সেকেন্ড, রেকগনিশন ক্রাইটেরিয়া; থার্ড, মেজারমেন্ট; অ্যান্ড ফোর্থ, ডিরেকগনিশন; অ্যান্ড ফিফথ, ডিসক্লোজার্স। এই 5টা এরিয়া সম্পর্কে আপনার আইডিয়া থাকতে হবে, এটা যে কোনো আইএস বা আইএফআরএস এর ক্ষেত্রে। যদিও সব আইএস এবং আইএফআরএস এর মধ্যে ডিরেকগনিশন এই এরিয়াটা নাও থাকতে পারে, কিন্তু বাকি 4টা এরিয়া সব আইএস এবং আইএফআরএস এর ক্ষেত্রেই কমন। কি কি? ডেফিনেশন, রেকগনিশন ক্রাইটেরিয়া, মেজারমেন্ট অ্যান্ড ডিসক্লোজার্স।
তো যে আইএস আইএফআরএস এর মধ্যে ডি রিকগনিশন নাই সেখানে 4টা এরিয়া, এবং যেটার মধ্যে ডি রিকগনিশন আছে সেক্ষেত্রে 5টা এরিয়া। এই 5টা এরিয়া সম্পর্কে যদি আপনি নলেজ অর্জন করতে পারেন তখনই শুধুমাত্র আপনি ক্লেম করতে পারবেন যে আমি এই আইএস অথবা আইএফআরএস সম্পর্কে নলেজ গ্যাদার করতে পেরেছি, বা আমি এই আইএস এবং আইএফআরএসটা জানি। ওকে, আমার এই ভিডিও প্রেজেন্টেশনে আমি মূলত 4টা এরিয়া সম্পর্কে ডিসকাস করব। ডেফিনেশন, রিকগনিশন ক্রাইটেরিয়া, মেজারমেন্ট, ডি রিকগনিশন। ডিসক্লোজার্স এখানে আমি ডিসকাস করব না। সো আইএস 16 প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট। তাহলে আমরা অলরেডি জানলাম যে কোনো আইএস বা আইএফআরএস সম্পর্কে যদি আমি নলেজ অর্জন করতে চাই তাহলে অবভিয়াসলি সেখানে 5টা জিনিস সম্পর্কে আমার আইডিয়া থাকা লাগবে। কি কি? ডেফিনেশন, রিকগনিশন ক্রাইটেরিয়া, মেজারমেন্ট, ডি রিকগনিশন অ্যান্ড ডিসক্লোজার্স। তাহলে এখানে আমরা শুরু করি প্রথমেই ডেফিনেশন। তাহলে আইএস 16 এর ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমরা কার ডেফিনেশনটা শিখবো? এখানে আইএস 16 যেহেতু প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট নিয়ে, তাহলে অবভিয়াসলি ডেফিনেশন যেটা শিখবো সেটা হলো প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্টের। ওকে, সো প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট আর এখানে আমি আইএফআরএস এর স্পেসিফিক রেফারেন্সটা দিয়ে দিচ্ছি, যাতে আপনারা আরও কেউ যদি এখান থেকে একটু ডিপলি স্টাডি করতে চান তাহলে রেফারেন্সে গিয়ে চেক করতে পারেন। আইএস 16 প্যারা 6। তো এখানে কি বলা আছে? এখানে বলা আছে যে প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট আর ট্যানজিবল নন কারেন্ট অ্যাসেটস। আমরা অলরেডি দেখছি যে নন কারেন্ট অ্যাসেট অ্যাকচুয়ালি দুই ধরনের, একটা হলো ট্যানজিবল, একটা হলো ইনট্যানজিবল নন কারেন্ট অ্যাসেট। তাহলে ট্যানজিবল নন কারেন্ট অ্যাসেট কোনটা? প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট। তার মানে এটার একটা ফিজিক্যাল সাবস্টেন্স আছে, এই জন্য এটা ট্যানজিবল। সেকেন্ডলি হলো ইট মাস্ট বি হেল্প ফর ইউজ। খুবই গুরুত্বপূর্ণ এই ইনফরমেশনটা, আপনাদের সবসময় মনে রাখতে হবে যে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টটা হেল্প ফর ইউজ। দ্যাট মিনস ইট মাস্ট বি ইউজড ইন ইউর প্রোডাকশন অর ইন ইউর সার্ভিস। আপনার বিজনেসে এটার কোনো না কোনোভাবে এটা ইউজ থাকতে হবে, যদি ইউজ না থাকে তাহলে সেটা প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট হবে না। ঠিক আছে, তাহলে ইট মাস্ট বি হেল্প ফর ইউজ। থার্ডলি expected to be used during more than one period. এটা অবশ্য নন কারেন্ট অ্যাসেটের যে ডেফিনেশন যে মোর দেন ওয়ান পিরিয়ড সেটার মধ্যে এটা পড়ে যায়, যে যেহেতু এটা নন কারেন্ট অ্যাসেট এবং হেল্প ফর ইউজ, তাহলে ইউজটা কতদিন হবে? অবভিয়াসলি মোর দেন ওয়ান পিরিয়ড। এই 3টা কন্ডিশন যদি মিট করে তখন সেটাকে আমরা কি বলবো? প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট। তাহলে এখন এই 3টা কন্ডিশন মিট করে এমন একটা অ্যাসেটের আপনি এক্সাম্পল চিন্তা করেন তো কি হতে পারে? হ্যাঁ, এটা হতে পারে আপনার বিল্ডিং, হতে পারে মেশিনারিজ, হতে পারে আপনার ভেহিকলস। তো এগুলো আমাদের কি হতে পারে? প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট হইতে পারে। বাট অবভিয়াসলি খেয়াল করতে হবে যে জাস্ট বিল্ডিং এটা দিয়ে কিন্তু আমি বলতে পারবো না যে এটা আসলে আমার প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট। তখন আমাকে এই ক্রাইটেরিয়াগুলো জাজ করতে হবে, ওয়েদার ইট ইজ হেল্প ফর ইউজ অর নট। ওকে, ওয়েদার ইট ইজ এক্সপেক্টেড টু বি ইউজ ডিউরিং মোর দ্যান ওয়ান পিরিয়ড। এটা যদি আমি মেক শিওর করতে পারি তখন আমি কি বলবো? যে হ্যাঁ, এটা প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট। সেকেন্ডলি আমাদের কি শিখতে হবে সেটা হলো রিকগনিশন ক্রাইটেরিয়া। তাহলে দেখি রিকগনিশন ক্রাইটেরিয়া কি আছে। এখানে বলা আছে যে দ্য কস্ট অফ অ্যান আইটেম অফ প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট দ্যাট শ্যাল বি রিকগনাইজড অ্যাজ অ্যান অ্যাসেট ইফ অ্যান্ড অনলি ইফ। তার মানে একটা প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্টের যে আইটেম সেটার মধ্যে অনেক কস্ট থাকতে পারে, সেই কস্টগুলো আসলে আমি কখন রেকগনাইজ করতে পারবো অ্যাসেট হিসাবে? যখন নিচের কিছু ক্রাইটেরিয়া দেওয়া আছে, এই ক্রাইটেরিয়াগুলো যদি মিট করে শুধুমাত্র তখনই সেই আইটেমের কস্টগুলোকে আমি অ্যাসেট হিসেবে রেকগনাইজ করতে পারবো। ওকে, তাহলে কি দেখি কন্ডিশন আমাদের আছে। একটা হলো ইট ইজ প্রবাবল দ্যাট ফিউচার ইকোনমিক বেনিফিটস অ্যাসোসিয়েটেড উইথ দ্য আইটেম উইল ফ্লো টু দ্য এন্টিটি। ওয়েট, এই লেখাটা কি আপনারা এর আগে কোথাও দেখছেন? অবভিয়াসলি যখন আমরা অ্যাসেটের ডেফিনেশন আমরা শিখলাম তখন সেখানে বলা ছিল যে অ্যাসেট হতে হলে সেটা অবভিয়াসলি প্রবাবল ফিউচার ইকোনমিক বেনিফিট থাকতে হবে। তাহলে আইএস 16 এর রেকগনিশন ক্রাইটেরিয়াতেও সেম জিনিসটাই আছে, যে যেহেতু এটা আপনি প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট একটা অ্যাসেট, নন কারেন্ট অ্যাসেট, তাহলে এটাকে যদি আপনি রেকগনাইজ করতে হয় তাহলে অবভিয়াসলি এটার প্রবাবল ফিউচার ইকোনমিক বেনিফিট আছে, এটা আমাদের মেক শিওর করতে হবে। যদি আমরা দেখি যে প্রবাবল ফিউচার ইকোনমিক বেনিফিট এই কস্ট থেকে আমরা পাবো না, তাহলে সেটাকে আমরা অ্যাসেট হিসেবে রেকগনাইজ করতে পারবো না। তাহলে প্রথম কন্ডিশন হলো it is probable that future economic benefits associated with the item will flow to the entity. সেকেন্ড যেটা সেটা হলো কস্ট অফ দ্য আইটেম ক্যান বি মেজার্ড রিলায়েবলি। এটাও কিন্তু অ্যাসেটের ডেফিনেশনের মধ্যে ছিল, তাই না? যে রিলায়েবলি মেজার। তাহলে এই কন্ডিশনও যদি মিট করে, এই দুইটা কন্ডিশন যদি মিট করে তখনই আমরা কোনো একটা কস্টকে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের আইটেমের কস্ট হিসেবে আমি রেকগনাইজ করতে পারবো। আদারওয়াইজ আমি সেটাকে কখনোই বলতে পারবো না যে এটা অ্যাসেট।
এই কস্টটা আমাদের অ্যাসেট সেটা আমরা বলতে পারবো না। এই দুইটা কন্ডিশন মাস্ট মিট করতে হবে। এখানে একটা নোট দেওয়া আছে, নোটে বলা আছে দিস ক্রাইটেরিয়া ইজ অ্যাপ্লিকেবল ফর বোথ ইনিশিয়াল অ্যান্ড সাবসিকুয়েন্ট রেকগনিশন। এটা বলতে আসলে কি বোঝাচ্ছে? এটা বলতে বোঝাচ্ছে যে রেকগনিশন করার ক্ষেত্রে আমাদের দুই ধরনের কস্ট হতে পারে। একটা কস্ট হয় ইনিশিয়াল স্টেজে আর একটা কস্ট হয় সাবসিকুয়েন্ট পিরিয়ডে। তো ইনিশিয়াল স্টেজে কোন ধরনের কস্ট হতে পারে? ইনিশিয়াল স্টেজ বলতে আমরা বোঝাচ্ছি যে আমরা পারচেস করার পর থেকে এটাকে প্রোডাকশনে আনার আগ পর্যন্ত যে স্টেজটা, এটা হলো আমাদের ইনিশিয়াল স্টেজ। এই স্টেজে আমাদের অনেকগুলো কস্ট ইনকার হতে পারে। আর সাবসিকুয়েন্ট হলো আমরা এখন ইউজ করা শুরু করে দিছি, এখন কিছুদিন পরে হয়তো কোনো কারণে আমাদের কিছু কস্ট ইনকার হচ্ছে ওই অ্যাসেট রিলেটেড, তখন সেটাকে আমরা বলছি সাবসিকুয়েন্ট কস্ট। তো এই দুই ধরনের কস্ট রেকগনিশন করার ক্ষেত্রেই এই রেকগনিশন ক্রাইটেরিয়া অবভিয়াসলি মিট করতে হবে। এখানে বলা আছে যে an entity evaluates all its property, plant and equipment costs at the time they are incurred under this recognition principle। তার মানে এখানে কি বলা আছে? an entity evaluates all its property, plant and equipment cost। তার মানে at the time they incur, যখনই কোনো ধরনের প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্টের কস্ট ইনকার্ড হবে সেটাকে কি করতে হবে? ইভালুয়েট করতে হবে। কিসের জন্য ইভালুয়েট করতে হবে? ইভালুয়েট করে দেখতে হবে যে এটা রেকগনিশন ক্রাইটেরিয়া মিট করে কিনা, এটাকে অ্যাসেট হিসেবে এটাকে রেকগনাইজ করা যায় কিনা, সেটা আমাকে ইভালুয়েট করতে হবে। তাহলে ইভালুয়েশন করার মানদণ্ডটা কি? ইভালুয়েট করার মানদণ্ডটা হলো আমাদের সেই রেকগনিশন ক্রাইটেরিয়া, প্রবাবল ফিউচার ইকোনমিক বেনিফিট ফ্লো টু দ্য এন্টিটি, আর একটা হলো রিলায়েবলি মেজার। এই দুইটা কন্ডিশন মিট করে কিনা সেটা আমাদের দেখতে হবে। যে কোনো কস্ট যখন ইনকার্ড হবে তখনই সেটাকে আমার ইভালুয়েট করতে হবে এই মানদণ্ডে। ওকে, তারপর কি বলা আছে? দিস কস্ট ইনক্লুড cost incurred initially to acquire or construct an item of property, plant and equipment, and cost incurred subsequently to add to replace part of or service it। এখানেও সেম জিনিসটাই বলা আছে যে আলটিমেট আমাদের দুইটা স্টেজে কস্ট ইনকার্ড হচ্ছে, একটা ইনিশিয়াল স্টেজে আর একটা সাবসিকুয়েন্ট পিরিয়ডে। সাবসিকুয়েন্ট পিরিয়ডে আমাদের কিসের জন্য লাগতে পারে? কোনো একটা অ্যাসেট রিপ্লেসমেন্ট করার জন্য বা সার্ভিসিং করানোর জন্য আমাদের সেই খরচটা হতে পারে। আচ্ছা, তার মানে দুই ধরনের কস্ট হতে পারে, একটা হলো ইনিশিয়াল কস্ট আর একটা হলো সাবসিকুয়েন্ট কস্ট। এখন যেই স্টেজে আমাদের কস্ট হোক, আমাদের প্রথম দায়িত্ব হলো সেটাকে ইভালুয়েট করা। ইভালুয়েট করা কিসের এগেনস্টে? ইভালুয়েট করতে হবে রিকগনিশন ক্রাইটেরিয়া এগেনস্টে, যে এই দুইটা কন্ডিশন আদৌ ফুলফিল করে কিনা। যদি ফুলফিল করে তাহলে সেটাকে আমরা অ্যাসেট হিসেবে রিকগনাইজ করতে পারবো, আদারওয়াইজ সেটা এক্সপেন্স হিসেবে প্রফিট অর লস স্টেটমেন্টে চার্জ হবে। তো সাবসিকুয়েন্ট কস্ট আসলে কি কি কস্ট হতে পারে? সাবসিকুয়েন্ট কস্টের মধ্যে যেমন হতে পারে যে আমার রিপেয়ার এন্ড মেনটেনেন্স, কোনো একটা জিনিস আমার নষ্ট হয়ে গেল, তখন সেটাকে আমাদের কি করতে হতে পারে? রিপেয়ার করতে হতে পারে। তখন আমাদের ওই কস্টটাকে ইভালুয়েট করতে হবে যে এই কস্টটাকে আদৌ এই দুইটা কন্ডিশন মিট করে কিনা রেকগনিশন ক্রাইটেরিয়ার। আমি এখানে একটু সিম্পলিফাই করার জন্য আপনাদের সাবসিকুয়েন্ট একটা কস্টের একটা আইডিয়া এখানে আমি দেওয়ার চেষ্টা করেছি, যাতে আপনি যে কোনো কস্ট সাবসিকুয়েন্টলি যেটা ইনকার্ড হয় সেটা দেখে আপনি বুঝতে পারেন যে এটাকে আসলে আমি ক্যাপিটালাইজ করবো নাকি করবো না। সেক্ষেত্রে একটা জিনিস হলো যে subsequent cost shall be capitalized if it improves the existing capacity of the assets। তার মানে কোনো একটা অ্যাসেটের এক্সিস্টিং ক্যাপাসিটি যদি ওই কস্ট ইনকার করার মাধ্যমে আমাদের হয়, তাহলে সেই কস্টটাকে আমরা কি করতে পারবো? ক্যাপিটালাইজ করতে পারবো। কোনো ধরনের ইমপ্রুভমেন্ট মানে আর্নিং ক্যাপাসিটি যদি ইমপ্রুভ করে, সেক্ষেত্রে সেই কস্টটাকে আমরা কি করতে পারবো? ক্যাপিটালাইজড করতে পারবো। অথবা এটার মাধ্যমে যদি আমাদের কোনো ইনহ্যান্সমেন্ট হয় কোনো একটা অ্যাসেটের, তখন সেটা আমরা ক্যাপিটালাইজ করতে পারবো। বাট যদি জাস্ট সিম্পল রিপ্লেসমেন্ট হয়, কোনো ধরনের ইমপ্রুভমেন্ট না হয়, তাহলে সেক্ষেত্রে সেটাকে আমরা কখনোই ক্যাপিটালাইজ করতে পারবো না। এটা বলতে আমি আসলে কি বোঝাচ্ছি? এটা বলতে আমি বোঝাচ্ছি যে সে ফর এক্সাম্পল আপনার একটা পিসি আছে, তো পিসিতে আপনার ধরেন 2 জিবি র্যাম, 2 জিবি র্যামের একটা পিসি, তো 2 জিবি র্যাম আপনার কোনো কারণে সেটা নষ্ট হয়ে গেল। এখন আপনি কি করতে পারেন? আপনি এখন 2 জিবি র্যামে আবার রিপ্লেস করতে পারেন, অথবা আপনি এখানে 4 জিবি র্যাম লাগাইতে পারেন। এখন যদি আপনি 2 জিবি র্যামই আপনি আবার রিপ্লেস করেন, তাহলে সেটাকে আমরা নর্মালি রিপেয়ার বলবো, রিপেয়ার বা রিপ্লেসমেন্ট। তাহলে সেক্ষেত্রে সেটা কখনোই ক্যাপিটালাইজ হবে না, কারণ এই কস্টটা ইনকার করার মাধ্যমে আমার কোনো ধরনের ইমপ্রুভমেন্ট অ্যাসেটের মধ্যে হচ্ছে না। জাস্ট আগে যে ধরনের ছিল এখনো সেম পারফরমেন্স এটা দিবে। বাট আমি যদি 4 জিবি র্যাম এটাতে আমি লাগাই, তাহলে কি হবে? তাহলে এই কস্টটা করার মাধ্যমে এটার একটা ইমপ্রুভমেন্ট হবে, এটার একটা আর্নিং ক্যাপাসিটি বাড়বে। ঠিক আছে, এটার মাধ্যমে আমি আরো ভালো এফিসিয়েন্টলি কাজ করতে পারবো। তো সেই জন্য এই কস্টটা তখন কি হয়ে যাবে? এই কস্টটা তখন হয়ে যাবে হলো ক্যাপিটালাইজ। তার মানে সাবসিকুয়েন্টলি দুইটা কস্ট ইনকার্ড হয়েছে, কিন্তু একটা কস্ট আমি ক্যাপিটালাইজ করতেছি আর একটা কস্ট আমি এক্সপেন্স হিসেবে চার্জ করে দিচ্ছি। অথবা ধরেন আমার ওই ল্যাপটপের মধ্যে কোনো ধরনের
গ্রাফিক্স কার্ড নাই। এখন আমি চিন্তা করলাম এটার মধ্যে এখন গ্রাফিক্স কার্ড লাগাবো অনেকদিন ইউজ করার পরে। তাহলে এই গ্রাফিক্স কার্ডটা যদি আমি লাগাই তাহলে আমার এই ল্যাপটপের একটা কি হচ্ছে, এই ল্যাপটপের একটা কোয়ালিটি ইমপ্রুভমেন্ট হচ্ছে। তো এই কোয়ালিটি ইমপ্রুভমেন্টের কারণে সেই কস্টটা কি হয়ে যাবে, এই কস্টটা হয়ে যাবে তখন ক্যাপিটালাইজড। ওকে, আরেকটা কস্ট হলো ওভারহোল কস্ট। ওভারঅল কস্ট বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? ওভারঅল কস্ট হলো যেটা আমার শিডিউল মেনটেনেন্স। শিডিউল মেনটেনেন্স বলতে আমি কি বোঝাচ্ছি, যে অনেক আমাদের অ্যাসেট এরকম আছে যে অ্যাসেটগুলো আমরা ফ্রিকুয়েন্ট বেসিসে আমরা জানি যে এতদিন পরে পরে এটাকে আমাদের আবার চেঞ্জ করতে হবে, রিপেয়ার করতে হবে, এবং সেটা একটা মেজর কস্ট। ওকে, যে একটা সিগনিফিকেন্ট কম্পোনেন্ট আমাদের ওই অ্যাসেটে, সেটা আমাদের 3 বছর বা 4 বছর বা 2 বছর বা একটা নির্দিষ্ট পরিমাণ আমি ইউজ করার পরে এটাকে আবার চেঞ্জ করতে হয়, এটা আমি জানি, মানে শিডিউল। সেই ধরনের কস্টগুলোকে আমরা নর্মালি বলি ওভারহোল কস্ট। আর এটা মেইনটেনেন্স কস্ট থেকে কেন আলাদা, কারণ মেইনটেনেন্স কস্টে হলো যেটা আনশিডিউল, মানে হঠাৎ করে আমার জিনিসটা একটা নষ্ট হয়ে গেল, তখন সেটা আমার কি করতে হচ্ছে, ঠিক করতে হচ্ছে। এবং মেইনটেনেন্স ক্ষেত্রে কস্টের ক্ষেত্রে নর্মালি ধরা হয় সেগুলো খুব মাইনর, ঠিক আছে, খুব ছোট ছোট কস্টগুলো যেগুলো, সেগুলো আমরা মেইনটেনেন্স কস্টে ধরি। আর ওভারহোল হলো একটা বড় ধরনের কোনো একটা রিপ্লেসমেন্ট যদি আমাদের করতে হয়, একটা সিগনিফিকেন্ট পার্ট যদি আমাদের রিপ্লেসমেন্ট করতে হয়, এবং সেটা আমি জানি যে এটা প্রতিনিয়ত আমাদের করতে হবে। ধরেন সে ফর এক্সাম্পল গাড়ির ইঞ্জিন, আমরা হয়তো জানি যে গাড়ির ইঞ্জিন, গাড়ির নির্দিষ্ট পরিমাণ এত এত কিলোমিটার যদি মাইলেজ এটা হয়, এত পরিমাণ এত কিলোমিটার যদি এটা রান করে, তারপরে এই ইঞ্জিনটা কি করতে হবে, চেঞ্জ করতে হবে, অথবা ব্যাটারি রিপ্লেসমেন্ট করতে হবে। তো এই যে একটা ব্যাটারি বা ইঞ্জিন যে আমি রিপ্লেস করতেছি, তো এটাকে আমরা কি বলতে পারি, ওভারহোল কস্ট। কারণ আমরা জানি যে এই পরিমাণ যখন ইউজ করা হবে তখন সেটা আমাদের কি করতে হবে, এটা রিপ্লেস করতে হবে। বাট যদি অন্য কোনো আমরা রিপ্লেসমেন্ট করি, সে ফর এক্সাম্পল যদি গাড়ির কোনো গ্লাস যদি ব্রেক করে এবং সেই গ্লাসটা যদি আমরা লাগাই, তাহলে সেটা কি হবে, সেটা হবে মেইনটেনেন্স। বাট আমরা যদি একটা কোনো ইমপ্রুভ কোয়ালিটির কোনো ধরনের গ্লাস লাগাই, তাহলে সেই গ্লাসটা লাগানোর জন্য যদি গাড়ির আর একটা ইমপ্রুভমেন্ট হয়, তাহলে সেটাকে আমরা কি বলবো, সেটা আমরা বলবো ক্যাপিটালাইজড। ওকে, অ্যাগ্রিগেশন অ্যান্ড সেগমেন্টিং, আইএস 16 এর এই প্যারায় যেটা বোঝানো হয়েছে সেটা হলো অনেক সময় আমরা এমন কিছু অ্যাসেট পাই যেগুলো ইনসিগনিফিকেন্ট ইন ভ্যালুজ। তো সেই ছোট ছোট ইনসিগনিফিকেন্ট অ্যামাউন্টের যে অ্যাসেটগুলো থাকে ওগুলোকে আমি কি করতে পারি, সবগুলোকে অ্যাকুমুলেট করে একটা অ্যাসেট হিসেবে রেকগনাইজ করতে পারি, এবং এটার উপরে সবগুলো মিলিয়ে যে অ্যাসেটটা হলো এটার উপরে আমি একটা ডেপ্রিসিয়েশন রেট দিয়ে আমি ডেপ্রিসিয়েশন চার্জ করব। আর সেগমেন্টিং বোঝানো হচ্ছে যদি আমরা এমন কোনো অ্যাসেট পাই যে অ্যাসেটটা আসলে অনেক বড় একটা অ্যাসেট এবং সেটার ভিতরে আরেকটা সিগনিফিকেন্ট ভ্যালুর একটা অ্যাসেট সেটার মধ্যে আছে, তার মানে টোটাল কস্ট যেটা একটা অ্যাসেটের, সেই অ্যাসেটের কস্টের তুলনায় এটার ভিতরে যে কম্পোনেন্ট পার্ট সেটার ভ্যালুটাও অনেক বেশি সিগনিফিকেন্ট, তখন দুইটা অ্যাসেটকে সেপারেটলি ট্রিট করতে হবে এবং সেপারেটলি ডিপ্রিসিয়েশন চার্জ করতে হবে। চলুন একটু ডিটেলসে দেখি। এই আইএসএ যেটা বলা হয়েছে যে দিস আইএস ডাজ নট প্রোভাইড হোয়াট কনস্টিটিউট অ্যান আইটেম অফ প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট অ্যান্ড জাজমেন্ট ইজ রিকোয়ার্ড ইন অ্যাপ্লাইং দ্য রিকগনিশন ক্রাইটেরিয়া ইন স্পেসিফিক সার্কামস্টেন্সেস অর টাইপস অফ এন্টারপ্রাইজ। এই প্যারা বোঝানো হচ্ছে যে এই আইএসএ অ্যাকচুয়ালি ওরকম স্পেসিফিক গাইডলাইন বা ডিরেকশন দেওয়া নাই যে কোন কোন জিনিসগুলো মিলে আমার প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্টের আইটেম হবে। তো সেটা যেহেতু বলা নাই, সেক্ষেত্রে আমাদের জাজমেন্ট ইউজ করতে হবে। বাট as per IS 16 para 43 এখানে একটা ইনফরমেশন দেওয়া আছে depreciation এর আন্ডারে, সেটা হলো each part of an item of property plant and equipment with a cost that is significant in relation to the total cost of the item shall be depreciated separately। তো আমাদের এটা থেকে বুঝতে পারতেছি যে যখন আমরা এমন কোনো একটা অ্যাসেট পাবো যে অ্যাসেটের ভিতরে একটা পার্টস বা কম্পোনেন্টস ওইটার ভ্যালুটাও টোটাল অ্যাসেটের ভ্যালুর তুলনায় সিগনিফিকেন্ট, তখন দুইটা অ্যাসেটকে সেপারেটলি অ্যাসেট হিসেবে ট্রিট করতে হবে এবং দুইটার জন্য আলাদা ডেপ্রিসিয়েশন চার্জ হবে। আচ্ছা, এটা বোঝানোর জন্য আমি আরেকটা সিম্পল এক্সাম্পল আপনাদের দিই। সে ফর এক্সাম্পল আপনি একটা ল্যাপটপ কিনলেন, তো ল্যাপটপের সাথে আপনি আর কিছু অ্যাক্সেসরিজ কিনতে পারেন, ঠিক না? নর্মালি আমরা কিনি, কি কি কিনতে পারি, আমরা হয়তো এটার সাথে একটা মাউস কিনি, অথবা একটা এক্সট্রা ধরেন আমরা একটা কিবোর্ড কিনলাম, তারপরে মাউস প্যাড কিনলাম, তারপরে ধরেন আমরা পেন ড্রাইভ কিনলাম, তারপরে আমরা মনে করেন আর কি কিনতে পারি, আমরা একটা ল্যাপটপ ব্যাগ কিনলাম, তারপরে অ্যান্টিভাইরাস সফটওয়্যার কিনলাম। তো এই যে আরো অনেকগুলো জিনিস কিনলাম, এখন আমি কি করতে পারি, আমার কাছে অপশন হলো এইদার আমি এই সবগুলা কস্টকে একসাথে ল্যাপটপের কস্ট হিসেবে রেকগনাইজ করতে পারি, অথবা ওই যে ইনসিগনিফিকেন্ট অ্যামাউন্টের যে অ্যাসেটগুলো, ওই ছোট ছোট অ্যামাউন্টগুলো, এই মাউসের ভ্যালু, তারপরে হলো মাউস প্যাডের ভ্যালু, তারপরে ব্যাগের ভ্যালু, তারপরে মনে করেন যে পেন ড্রাইভের ভ্যালু, তারপরে হলো অ্যান্টিভাইরাস সফটওয়্যারের ভ্যালু, কিবোর্ডের ভ্যালু, এই সবগুলোকে মিলে আমি
একটা অ্যাসেট ধরতে পারি, ঠিক না? এটা যেহেতু ইনসিগনিফিকেন্ট, এগুলোকে আমি সবগুলো এক ধরে অ্যাক্সেসরিজ একটা অ্যাসেট হিসেবে এটা কি মানে ট্রিট করতে পারি। আর ল্যাপটপটাকে আমি আলাদা ট্রিট করতে পারি, অথবা ল্যাপটপের সাথে এটাকে এক করে টোটালটার আমি একটা ভ্যালু হিসেবে ট্রিট করতে পারি। এটাকে আমরা বলতেছি অ্যাগ্রিগেশন। তাহলে অ্যাগ্রিগেশনের ক্ষেত্রে দুইটা সিনারিও হয়, আমি ওই ইনসিগনিফিকেন্ট ভ্যালুর যে আইটেমগুলো আছে এগুলোকে মিলে একটা অ্যাসেট হিসেবে ট্রিট করব, অথবা টোটাল ভ্যালুর মধ্যেই আমি টোটাল ল্যাপটপের মধ্যেই ইনসিগনিফিকেন্ট অ্যামাউন্টের ভ্যালুগুলোকে আমি অ্যাড করে দিব। ওকে, আর আরেকটা কি হতে পারে, আরেকটা হতে পারে যে আমি ইনসিগনিফিকেন্ট অ্যামাউন্টের যে ভ্যালু সবগুলোকে আমি আলাদা আলাদাভাবে ট্রিট করলাম, বাট সেটা আমরা করব না। তাহলে এখানে কি হতে পারে আমরা দেখি, অ্যাগ্রিগেটেড ইন্ডিভিজুয়ালি ইনসিগনিফিকেন্ট আইটেম, সেগুলো আমরা অ্যাগ্রিগেট করলাম কি মোল্ডস, টুলস এন্ড ডাইস, যেখানে আমি বললাম যে এক্সাম্পল দিলাম মাউস বা মাউস প্যাড অথবা কিবোর্ড, এগুলো মিলে আমি কি করলাম, এগুলোকে মিলে আমি একটা অ্যাক্সেসরিজ অ্যাসেট হিসেবে আমি সেটাকে ধরলাম, ঠিক আছে? অথবা আমি কি করতে পারি, আমি করতে পারি কি অ্যালোকেট টোটাল এক্সপেন্ডিচার অন অ্যাসেট টু ইটস কম্পোনেন্ট পার্ট। আর অথবা আমি কি করতে পারি, টোটাল ল্যাপটপের মধ্যে এগুলোর ভ্যালু ঢুকায় দিতে পারি, বলতে পারি যে হ্যাঁ টোটাল ল্যাপটপের ভ্যালুই এত টাকা। ওকে, আর থার্ডলি যেটা হইতে পারে সেটা হলো অ্যাকাউন্ট ফর ইচ কম্পোনেন্ট সেপারেটলি। যেহেতু এখানে অ্যাক্সেসরিজের ভ্যালুগুলো খুব ইনসিগনিফিকেন্ট, তাহলে সেটার ক্ষেত্রে আমাদের কি করার প্রয়োজন নাই, সেক্ষেত্রে সবগুলোকে আমার সেপারেট কম্পোনেন্ট হিসেবে অ্যাসেট হিসেবে ট্রিট করার কোনো প্রয়োজন নাই। আমার তখনই প্রয়োজন যখন আমাদের সেক্ষেত্রে কোন ধরনের আমরা একটা সিগনিফিকেন্ট ভ্যালু টোটাল অ্যাসেটের কম্পারিজনে একটা সিগনিফিকেন্ট একটা কম্পোনেন্ট আমরা পাবো, সেক্ষেত্রে শুধুমাত্র আমরা কি করব, সেটাকে আমরা সেগমেন্টিং করব। সেটাকে একটা পারফেক্ট এক্সাম্পল হলো এরোপ্লেন। এরোপ্লেনের ক্ষেত্রে আমরা জানি যে এটা একটা বড় অ্যাসেট, তাই না? এই অ্যাসেটটা কিন্তু যারা আপনি অলরেডি স্টেটমেন্টে এটাকে অ্যাসেট হিসেবে আপনি ট্রিট করবেন, বাট এই বিমানের ভিতরে আরো অনেক ধরনের আপনার জিনিস থাকে, যেমন বিমানের যে ইঞ্জিন সেটা, তারপরে এটার ভিতরে ফার্নিচার এন্ড ফিকচার্স থাকতে পারে। তো সেই ইঞ্জিন অবভিয়াসলি বিমানের একটা সিগনিফিকেন্ট কম্পোনেন্ট। তো আমাদের যেটা করতে হবে, যেহেতু এটা একটা সিগনিফিকেন্ট ভ্যালু, তো সেক্ষেত্রে আমরা বিমানের আলাদা একটা ডিপ্রিসিয়েশন চার্জ করব এবং ইঞ্জিনের আলাদা একটা ইউজফুল লাইফ দিয়ে, ইঞ্জিনের যেহেতু একটা নিজস্ব ইউজফুল লাইফ আছে সেটার অনুসারে সেটা আলাদা ডিপ্রিসিয়েশন করব। তাহলে বিমান ইটসেলফ একটা অ্যাসেট এবং ইঞ্জিনও একটা আলাদা সেপারেট কম্পোনেন্ট, এটাও একটা আলাদা অ্যাসেট। ওকে, যদি এটার ভিতরে ফার্নিচার এন্ড ফিকচার্স থাকে সেটাও আলাদা বিষয়, সেটাও আমি আলাদাভাবে তাহলে সেটা ডেপ্রিসিয়েশন চার্জ করবো, যদি সেটা ইনসিগনিফিকেন্ট না হয়, যদি সিগনিফিকেন্ট হয়। ওকে, মেজারমেন্ট। আমরা অলরেডি কি কি শিখলাম, আমরা অলরেডি শিখলাম ডেফিনিশন এন্ড রিকগনিশন ক্রাইটেরিয়া। এখন আমরা শিখবো মেজারমেন্ট। মেজারমেন্টের মধ্যে দুই ধরনের মেজারমেন্ট আমরা শিখবো, একটা হলো ইনিশিয়াল মেজারমেন্ট, একটা হলো সাবসিকুয়েন্ট মেজারমেন্ট। ইনিশিয়াল মেজারমেন্টে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে an item of property plant and equipment that qualifies for recognition as an asset shall be measured at its cost। তার মানে ইনিশিয়ালি একটা অ্যাসেটকে কি হিসেবে রেকগনাইজ করতে হয়, এটা কস্টে রেকগনাইজ করতে হয়, কারণ ইনিশিয়ালি আমাদের আর কোনো কিছু থাকে না, তখন সেটা শুধু কস্টেই থাকে। তাহলে তখন আমরা এটা রেকগনাইজ করবো কিসে, কস্টে। এখন আমাদের তাহলে এখন জানা দরকার আসলে কস্ট কি কি নিয়ে আসলে কস্ট গঠিত, কয়টা জিনিস এই কস্টের মধ্যে আমাদের ইনক্লুড করা যেতে পারে। তাহলে আমরা দেখি, এলিমেন্ট অফ কস্ট, দ্য কস্ট অফ অ্যান আইটেম অফ পিপিই কম্প্রাইজেস, কি কি জিনিস নেওয়া হবে, ফার্স্টলি পারচেস প্রাইস। ওকে, তাহলে যে কোনো জিনিস যখন আমরা কিনি তার প্রথম খরচটাই হলো আমাদের ওই কিনার যে বাইং প্রাইসটা। ওকে, ওইটা আমাদের জন্য কি ফার্স্ট কস্ট, আমি এটা কিনলাম। তারপর এটার সাথে কি থাকতে পারে, যদি আমি এটা বাহির থেকে কিনি, অন্য কোনো কান্ট্রি থেকে কিনি, তাহলে আমার কান্ট্রিতে আনার জন্য ইম্পোর্ট ডিউটিস দিতে হবে, তাহলে সেই ইম্পোর্ট ডিউটিসটাও কি ক্যাপিটালাইজড। দেন নন রিফান্ডেবল পারচেস ট্যাক্স, এটা আসলে কি বোঝায়, নন রিফান্ডেবল ট্যাক্স তখনই বলে যখন যে ট্যাক্সটা আমাদের কোনো ধরনের ট্যাক্স লায়াবিলিটি কমায় না, সেটাকে আমরা বলি নন রিফান্ডেবল ট্যাক্স। আমরা যারা ট্যাক্স পড়ছি আমরা অনেকেই জানি যে আমাদের ট্যাক্সের মধ্যে কিছু অ্যালাউয়েবল এক্সপেন্ডিচার লিমিট থাকে, যে আপনি ম্যাক্সিমাম এটাতে 1000 টাকা পর্যন্ত খরচ করতে পারবেন, এর উপরে এটা অ্যালাউ করে না ট্যাক্স। তাহলে এরকম যদি কোনো একটা অ্যালাউয়েবল লিমিট থাকে এবং আপনি সেখানে ধরেন 1000 টাকা হলো লিমিট, আপনি 1200 টাকা আপনি খরচ করলেন, তাহলে 200 টাকা কি করবে না, ট্যাক্স আপনাকে অ্যালাউ করবে না। এই 200 টাকার মাধ্যমে আপনি কি করতে পারবেন না, আপনার ট্যাক্স লায়াবিলিটি কমাইতে পারবেন না। তাহলে এই 200 টাকাকে আমরা বলতেছি নন রিফান্ডেবল ট্যাক্স, তাহলে সেটাও কি হবে, ক্যাপিটালাইজ হবে, অবভিয়াসলি আফটার ডিডাক্টিং ট্রেড ডিসকাউন্টস এন্ড রিবেটস। তাহলে আরেকটা দেখি, তাহলে সেকেন্ড এলিমেন্ট অফ কস্ট কি, all directly attributable costs necessary to bring the asset to the location and working condition for it to be capable of operating in the manner intended by the management। এটা যদি সোজা বাংলা ভাষায় বলি তাহলে সেটা হবে হলো নন কারেন্ট অ্যাসেটকে তার কারেন্ট পজিশন অ্যান্ড কন্ডিশন পর্যন্ত আনতে যত ধরনের খরচ হয় সবগুলোই কি ক্যাপিটালাইজড। তার মানে নন কারেন্ট অ্যাসেটকে তার কারেন্ট পজিশন, পজিশন মানে লোকেশন, যেখানে আমি অ্যাসেটটা এনে রাখবো, সেট করব, সে পর্যন্ত আনতে যত ধরনের খরচ হবে, এবং ওয়ার্কিং কন্ডিশন ইন্টেন্ডেড বাই দ্য ম্যানেজমেন্ট। ওকে,
লোকেশনও ইন্টারনেট বাই দ্য ম্যানেজমেন্ট আর ওয়ার্কিং কন্ডিশন ইন্টারনেট বাই দ্য ম্যানেজমেন্ট, মানে আমি বিং ম্যানেজমেন্ট যখন আমি অ্যাসেটটা পারচেস করবো চিন্তা করছি, অবভিয়াসলি আমি চিন্তা করছি অ্যাসেটটা আমি কোথায় রাখবো, এবং আমি এটা চিন্তা করছি এটার মাধ্যমে আসলে কি করব। আমার সেই পারপাসটা যতক্ষণ পর্যন্ত ফুলফিল না হবে ততক্ষণ পর্যন্ত আমি যত খরচ ইনকার্ট করব সকল খরচই কি হবে, ক্যাপিটালাইজড হবে। ঠিক আছে, তাহলে একটু চিন্তা করেন তো যে এর মধ্যে কি কি ধরনের খরচ হতে পারে। এটার জন্য একটা এক্সাম্পল চিন্তা করা যেতে পারে, যেমন মনে করেন যে আপনি নারায়ণগঞ্জ থাকেন, এখন আপনি একটা মোবাইল ফোন কিনতে চাচ্ছেন, তাহলে মোবাইল ফোন কেনার জন্য আপনি কি করলেন, বসুন্ধরা সিটিতে আসলেন, কারণ বাজারে। তাহলে এখানে আসার পর আপনি একটা মোবাইল ফোন কিনলেন 20,000 টাকায়। তারপর আপনি কি করলেন, আপনার ফ্রেন্ডদের সাথে আপনি মিট করলেন, তখন তারা বললো যে তুই মোবাইল ফোন কিনছিস তাহলে তুই আমাদের ট্রিট দে। তখন আপনি তাদেরকে আবার মনে করেন যে খাওয়াইলেন, 1,000 টাকা আপনি তাদের জন্য খরচ করলেন। এবং তারপরে আপনি সেখান থেকে বাসে না আসে সিএনজিতে আসলেন, সে ফর এক্সাম্পল বাস না আপনি সিএনজিতে আসলেন, সিএনজিতে আপনি সেখানে সে ফর এক্সাম্পল 1,000 টাকা খরচ হলো, তাহলে টোটাল খরচ আপনার কত হলো, 22,000। এখন কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে যে আপনার এই মোবাইল ফোনের জন্য কস্ট কত, তখন আপনি এইদার বলতে পারেন যে এটা 20,000 টাকা, অথবা আপনি বলতে পারেন যে না এটার জন্য তো আমার তো খরচ হয়েছে কত, এই মোবাইল ফোন পারপাসেই তো আমার খরচ হয়েছে, এই ভাড়া যাতায়াত খরচটা আমার মোবাইল ফোন পারপাসে হয়েছে, এবং এই আমি যে খাওয়াইছি ফ্রেন্ডদের সেটা আমাদের কিছুর জন্য হয়েছে, এই মোবাইল ফোন পারপাসই হয়েছে। এখন পর্যন্ত মোবাইল ফোনটা ইউজ করাই শুরু করি না, বাসায় আসছি মানে এটা আমার লোকেশন পজিশন পর্যন্ত আসলাম, এখন এটা আমি চার্জ দিব কিছুক্ষণ, 6 ঘন্টা চার্জ দেওয়ার পর আমি এটা ইউজ করতে পারবো। তার এর আগ পর্যন্ত আমি যতগুলো খরচ ইনকার করলাম, ইভেন ধরেন আপনি মোবাইলের মধ্যে আপনি স্ক্রিন পেপার লাগাইলেন, তো সেটার জন্য আপনার একটা কস্ট ইনকার হলো, ব্যাক কভার আপনি লাগাইলেন সেখানে কিনলেন, তো এই যে খরচগুলো হলো এই সবগুলো খরচকে আপনি কি করতে পারেন, চাইলে ক্যাপিটালাইজ করে আপনি বলতে পারেন যে আলটিমেট আমার টোটাল অ্যাসেট বা এই মোবাইল ফোনের জন্য খরচ হয়েছে এত টাকা। সিমিলার অ্যাপ্লাইজ টু দ্য নন কারেন্ট অ্যাসেট অ্যাজ ওয়েল। আপনি এখানে চিন্তা করেন যে একটা প্রপার্টি ব্লেন্ডেড ইকুইপমেন্ট, যেমন একটা অ্যাসেট আপনি কিনলেন, তো কেনার পর থেকে আপনি আর কি কি খরচ করলেন সেটাকে কারেন্ট পজিশন এন্ড কন্ডিশনে নিয়ে আসার জন্য। যেমন আপনি কি করতে পারেন, আপনি অ্যাসেটটা কিনলেন, কিনে নিয়ে আসার জন্য আপনি কি করতে হবে, আপনার ডেলিভারি খরচ ইনকার করতে হবে, তাই না, নিয়ে আসতে হবে যেহেতু, তাহলে ডেলিভারি খরচটা কি হবে, ক্যাপিটালাইজ হবে। তারপরে আপনার কি হতে পারে, অনেক সময় অ্যাসেটটা আমরা যে লোকেশনে সেট আপ করবো সেটার জন্য সাইট প্রিপারেশন করতে হয়, তাহলে সেই সাইট প্রিপারেশন না করলে অ্যাসেটটা সেখানে কি করতে পারবো না, আমি সেট আপ করতে পারবো না, বা আমার লোকেশনে বা পজিশনে সেখানে সেট আপ করতে পারবো না, যে কারণে এই কস্টটাও কি হবে, ক্যাপিটালাইজ হবে। তারপর আপনি ইনস্টলেশন করতে হবে, যেহেতু অ্যাসেটটা আপনার রান করতে হবে তাহলে আপনি ইনস্টল করতে হবে না, তাহলে সেই ইনস্টলেশন খরচটাও কি হবে, ইনস্টলেশন না করলে আপনি সেটা ইউজ করতে পারবেন না, তাহলে ওয়ার্কিং কন্ডিশনে আসতেছে না, তাহলে সেই খরচটা আপনার জন্য কি হয়ে যাবে, ক্যাপিটালাইজ হয়ে যাবে। তারপরে ধরেন সেই অ্যাসেটটা আপনার ইউজ করার জন্য কোনো ধরনের এক্সপার্টিজের প্রয়োজন হইলো, যে আসলে এটাকে আপনাকে ঠিক করে দিবে অথবা মেক শিওর করবে যে এটা এইভাবে ইউজ করতে হয়, তো আপনি সেখান থেকে ধরেন একজন প্রফেশনাল নিয়ে আসলেন, সে হইতে পারে আপনার অ্যাসেটের নেচার অনুসারে সে আর্কিটেক্ট হতে পারে বা ইঞ্জিনিয়ার হতে পারে, তো তারকে নিয়ে আসার জন্য যে খরচটা হলো, তাকে যে খরচটা আপনি বেয়ার করতেছেন তার জন্য, সেই খরচটা কেন বেয়ার করতেছেন, জাস্ট অ্যাসেটটাকে তার ওয়ার্কিং কন্ডিশনে নিয়ে আসার জন্য, সেজন্য এই খরচটার জন্য সে খরচটা কি হবে, ক্যাপিটালাইজড হবে। তো এগুলো হলো জাস্ট এক্সাম্পল কিছু, যেগুলো আমাদের খরচগুলো কি হতে পারে, ক্যাপিটালাইজ হতে পারে। ইভেন আপনার টেস্টিং খরচ, যে আমি অ্যাসেটটা দেখি যে আমি যেভাবে আমি চাচ্ছিলাম সেভাবে আসলে এটা পারফরমেন্স দিচ্ছে কিনা, তো সেটার জন্য ফার্স্ট যে আমরা একটা স্যাম্পল বেসিসে টেস্ট করতেছি, এখানে যে একটা খরচ হচ্ছে সেই খরচটা আপনি কি করতে পারেন, ক্যাপিটালাইজ করতে পারেন। আরেকটা দেখি তাহলে আমাদের থার্ড এলিমেন্ট অফ কস্ট কি, আরেকটা হলো ডিসম্যান্টলিং কস্ট, রিমুভিং কস্ট, রিস্টোরিং কস্ট অথবা ডিকমিশনিং কস্ট। এটা নিয়ে আমি নেক্সট একটু পরেই একটু ডিসকাস করতেছি। সো এখানে যেটা বলা আছে এলিমেন্ট অফ ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল কস্ট, এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, অলরেডি কিন্তু আমরা ডিসকাস করে ফেলছি যে কি কি কস্ট নর্মালি ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল কস্ট হতে পারে, নন কারেন্ট অ্যাসেটকে তার কারেন্ট কন্ডিশন অ্যান্ড পজিশন পর্যন্ত আনতে যত ধরনের খরচ কি করা যাবে, ডিরেক্টলি অ্যাট্রিবিউট করা যাবে। তাহলে সেগুলো কি কি, একটা হলো ইনিশিয়াল ডেলিভারি বা হ্যান্ডলিং কস্ট, তারপরে কি হতে পারে এনি লিগেল ফিজ। লিগেল ফিজ কি জন্য এটা ক্যাপিটালাইজ হচ্ছে, কারণ ধরেন এমন কোন একটা আপনার কেস বা প্রবলেম হইলো যেটার কারণে আপনি কি করতে পারতেছেন না, অ্যাসেটটা আপনি আপনার নামে এনটাইটেল মানে টাইটেল করতে পারতেছেন না, যদি আপনার নামে টাইটেল না করতে পারেন তাহলে আপনি অ্যাসেটটা ইউজ করতে পারবেন না, তাহলে ইউজ না করতে পারলে ওয়ার্কিং কন্ডিশনে আনতে পারতেছেন না, সেক্ষেত্রে এই মামলাটা চালানোর জন্য যত ধরনের খরচ হবে সেই খরচটা কি করতে পারবেন, আপনি ক্যাপিটালাইজ করতে পারবেন। বাট রিমেম্বার, যখন অ্যাসেটটা আপনি ইউজ করা শুরু করে দিবেন, এরপরে যদি এই অ্যাসেট রিলেটেড কোনো ধরনের লিগেল ফিজ ইনকার্ড হয়, যে আপনি এরপরে কোনো একটা প্রবলেম করছেন যে কারণে, অথবা কোনো একটা প্রবলেম হয়েছে যে কারণে আপনার কেস
কেস করা হয়েছে, যে কারণে আপনি লয়ারের ফি বা সলিসিটার্স ফি পে করছেন, তাহলে সেই খরচটা কখনোই ক্যাপিটালাইজ হবে না। এটা ততক্ষণ পর্যন্ত ক্যাপিটালাইজ করা অ্যালাউয়েবল যতক্ষণ পর্যন্ত অ্যাসেটটা আমাদের এখানে ইউজেবল কন্ডিশনে না আসতেছে, ওয়ার্কিং কন্ডিশনে না আসছে। ততক্ষণ পর্যন্ত যদি কোনো আমি ইলিগাল ফিজ ইনকার্ড করি, অবভিয়াসলি সে খরচটা আমি কি করতে পারবো, ক্যাপিটালাইজ করতে পারবো। তারপর হলো কস্ট অফ সাইট প্রিপারেশন, ইনস্টলেশন কস্ট, তারপর হলো কস্ট অফ টেস্টিং। এটার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে যে কস্ট অফ টেস্টিং টোটাল কস্টে আমি কি করতে পারবো না, ক্যাপিটালাইজ করতে পারবো না। এক্ষেত্রে আমাদের একটা লিমিটেশন হলো যে কস্ট অফ টেস্টিং এর ক্ষেত্রে হয়তো আমি একটা স্যাম্পল প্রোডাক্ট অলরেডি প্রডিউস করছি, ঠিক না? টেস্টিং করা মানে কি, এটা মানে আমি দেখতেছি আসলে আমি যেভাবে চাচ্ছিলাম ইন্টেন্ডেড বাই দ্য ম্যানেজমেন্ট, একটা ওয়ার্ড কিন্তু লেখা ছিল, তো ইন্টেন্ডেড বাই দ্য ম্যানেজমেন্ট যেরকম ছিল সেরকম হচ্ছে কিনা। তো সেটার জন্য আমি কিছু স্যাম্পল টেস্টিং প্রথমে করতে হয়, তো সেখানে আমাদের একটা কস্ট ইনকার্ড হবে এবং আমি কিছু স্যাম্পল প্রোডাক্ট পাবো। তো ওই স্যাম্পল প্রোডাক্টগুলো অবভিয়াসলি আমি যেরকম প্রোডাক্ট চাই সেরকম হয়তো হবে না, কিন্তু কিছু একটা তো বের হবে। তো সেই প্রোডাক্টটা আমি কি করতে পারি, চাইলে একটা স্ক্র্যাপ ভ্যালুতে বিক্রি করতে পারি। তো স্ক্র্যাপ ভ্যালুতে বিক্রি করলে আমার একটা ইনকাম হলো, তাই না? তাহলে আমি আমার জন্য আইএস যতটুকু পারমিট করে যে কস্টকে আমি ক্যাপিটালাইজ করতে পারবো কস্ট অফ টেস্টিং হিসেবে, সেটা হলো আমি ধরেন 100 টাকা ইনকার্ড করলাম এবং আমি যে স্যাম্পল প্রোডাক্টটা পাইলাম সেটা আমি বিক্রি করে 10 টাকা পাইলাম। তাহলে আমার জন্য ম্যাক্সিমাম অ্যালাউয়েবল কস্ট যেটা আমি টেস্টিং কস্ট হিসেবে ক্যাপিটালাইজ করতে পারবো সেটা হলো 100 মাইনাস 10 ইকুয়াল টু 90। তাহলে এই রিলেটেড যে ইনকামটা আমি জেনারেট করলাম সেটা কস্ট থেকে মাইনাস করে দিতে হবে, করে দিলে যেটা থাকবে এই 90 টাকা আমি কি করতে পারবো, ক্যাপিটালাইজ করতে পারবো। আরেকটা কি আছে, প্রফেশনাল ফিজ। এটা অলরেডি বলছি যে যদি কোনো ধরনের প্রফেশনাল ফি, আর্কিটেক্ট ফি বা ইঞ্জিনিয়ার ফি আমার ইনকার করতে হয় স্পেসিফিক্যালি রিলেটেড টু দ্য অ্যাসেট, পার্টিকুলার অ্যাসেট যেটাকে আমি ওয়ার্কিং কন্ডিশন পজিশন আনতে চাচ্ছি, তখন সেই প্রফেশনাল ফিজটা কি হয়ে যাবে, ক্যাপিটালাইজ হয়ে যাবে শুধুমাত্র তখনের জন্য। পরবর্তীতে যদি আমি কোনো প্রফেশনাল ফিজ ইনকার করি, অবভিয়াসলি সেটা কখনো ক্যাপিটালাইজ করা যাবে না, সেটা এক্সপেন্স হিসেবে ট্রিট করতে হবে। তারপর কি আছে, বোরিং কস্ট ইন অ্যাকর্ডেন্স উইথ আইএস 23। তো এই জিনিসটা আপাতত আমরা জাস্ট একটু মনে রাখার চেষ্টা করি যে বোরিং কস্ট ক্যাপিটালাইজ করা যায়। এটা আমি এখন ডিটেলস বলতে পারবো না, কারণ হলো এটার যে ডিটেলস আমি আরেকটা পার্টিকুলার ভিডিও বানাবো, ভিডিও প্রেজেন্টেশনের মধ্যে আমি সেটা ডিসকাস করার চেষ্টা করবো উইথ ক্যালকুলেশন। তাহলে আপনি ধরতে পারবেন যে আসলে এটা কিভাবে আসলে হয়, এটার টোটাল মেকানিজমটা সেখানে আমি ইনশাল্লাহ ডিসকাস করবো। তারপরে যেটা আছে সেটা হলো কস্ট অফ এমপ্লয়ি বেনিফিটস অ্যারাইজিং ডিরেক্টলি ফ্রম দ্য কনস্ট্রাকশন অর অ্যাকুইজিশন অফ প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট। এই জিনিসটাও আমি যখন এটা আইএস 19 এমপ্লয়ি বেনিফিটস আমি এটার উপর ডিসকাস করব, তখন আমরা এটা নিয়ে মানে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে আপাতত আপনি জাস্ট এই দুইটা জিনিস একটু মনে রাখেন যে বোরোইং কস্ট একটা জিনিস আছে 23 আইএস 23 তে, সেটাকে ক্যাপিটালাইজ করা যায়। আর একটা হলো কস্ট অফ এমপ্লয়ি বেনিফিটস অ্যারাইজিং ডিরেক্টলি ফ্রম দ্য কনস্ট্রাকশন আর অ্যাকুইজিশন অফ প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট, সেটাও ক্যাপিটালাইজ করা যায়। কিন্তু আপনি ধরেন আপাতত এটা ডিটেলস আপনি জানেন না, ধরে নেন যে দুইটা জিনিস আছে। ওকে, তাহলে এখন আমার একটা জিনিস বলেন তো, এই যে কস্টগুলো আমি ইনকার্ড করলাম এটা জার্নাল এন্ট্রি কি হবে? ওকে, জার্নাল এন্ট্রি কি হবে? ডেবিট হবে হলো ডেলিভারি কস্ট, ইন্স্যুরেন্স বা যে কোনো একটা কস্ট, এখানে সবগুলো কস্টই কি হয়ে যাবে, ডেবিট হবে। কেন ডেবিট হবে? কারণ আমরা যেহেতু এটা অ্যাসেটের সাথে ক্যাপিটালাইজ করতেছি, মানে কি অ্যাসেটের ভ্যালু বাড়তেছে, অ্যাসেটের ভ্যালু বাড়লে কি হয়, অ্যাসেট বাড়লে ডেবিট হয়। সেক্ষেত্রে এগুলো আমরা সবগুলো কস্টই কি ডেবিট। আর ক্রেডিট এন্ট্রি কি হবে? তাহলে আমি কি করতে পারি, এইদার এটা আমি ক্যাশে পেমেন্ট করছি তাহলে ক্যাশ পেইড, ক্যাশ আমাদের ক্রেডিট হবে, অথবা আমি এখনো পে করি নাই তাহলে পেয়েবল, সেটা আমাদের কি হবে, অ্যাকাউন্টস পেয়েবল আমাদের ক্রেডিট হবে, অথবা সানডে পেয়েবল। আচ্ছা, এরপরে কি আছে, ডিসম্যান্টলিং কস্ট, রিমুভিং কস্ট, রিস্টোরিং কস্ট অ্যান্ড ডিকমিশনিং কস্ট, সবগুলো মূলত একই জিনিস। তো এটা আসলে কি কি টাইপের কস্ট? দেখেন, যতগুলো কস্ট অলরেডি আমরা ডিসকাস করলাম সবগুলো কস্ট কি ছিল, অলরেডি ইনকার্ড, মানে অলরেডি সবগুলো হয়ে গেছে। বাট এই একটা কস্ট যেটা ডিফারেন্ট, যেটা এখন পর্যন্ত হয় নাই বাট আজকের দিনে আমি সেটাকে ক্যাপিটালাইজ করতেছি, সেটা হলো ডিসম্যান্টলিং কস্ট। এটা আসলে কেন করতেছি? When a company acquires a certain types of non-current asset, it sometimes has an obligation to remove this asset after the end of their useful lives and restore the site. অনেকগুলা অ্যাসেট এরকম আছে যে ওই অ্যাসেটগুলো যখন কোনো কোম্পানি অ্যাকোয়ার করে তখন তার জন্য একটা সাথে সাথে অব্লিগেশন ক্রিয়েট হয় যে আপনি এই অ্যাসেটটা যখন ইউজফুল লাইফটা শেষ হয়ে যাবে তখন আগে যে অবস্থায় এই অ্যাসেটটা সেট আপ করার আগে এনভায়রনমেন্টের যে অবস্থায় ছিল সেই অবস্থায় আপনি এটাকে ফিরিয়ে দিবেন। তো সেটা করতে যে খরচটা আমাদের হচ্ছে ওইটাকে আমরা বলতেছি কি ডিসম্যান্টলিং কস্ট বা রিমুভিং কস্ট বা রিস্টোরিং কস্ট বা ডিকমিশনিং কস্ট। ওই কস্টটা তখন আমি কি করতে পারি, আজকের দিনে আমি সেটাকে ক্যাপিটালাইজ করতে পারি। কোন কোন ইন্ডাস্ট্রিতে এটা নর্মালি কমন, সেটা হলো পাওয়ার অ্যান্ড ইউটিলিটিস, এক্সট্রাকটিভ অয়েল অ্যান্ড গ্যাস অ্যান্ড কেমিক্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশনস। এই ইন্ডাস্ট্রিগুলোতে দেখা যাচ্ছে এরা খুবই কমন, কারণ এরা পরিবেশের অনেক ক্ষতি করে, অনেকগুলো মেশিন টেশিন আইনে এখানে সেট আপ করে হয়তো কাজ করে, তারপরে যখন তাদের ইউজফুল লাইফ শেষ হয়ে যায় তখন তাদের জন্য একটা অব্লিগেশন দেওয়া হয় যে অবশ্যই এই অ্যাসেটগুলো যখন ইউজফুল লাইফ শেষ হয়ে যাবে তখন আগে যে অবস্থায় ছিল সেখানে কি করতে হবে, রিস্টোর করতে হবে।
এবং in some countries the legislation require a company to remove the plant and restore the site after the end of its useful life এবং অনেক কান্ট্রিতে এটা অ্যাকচুয়ালি রিকোয়ার্ড বাই ল যে আপনি মানতে বাধ্য যে যখন আপনি অ্যাসেটটা বা প্ল্যানটা কোনো একটা জায়গায় স্থাপন করবেন যখন এটা ইউজফুল লাইফ শেষ হয়ে যাবে তখন আগে যে অবস্থা ছিল সেখানে আপনি এটা ফিরিয়ে দিবেন এটা নর্মালি করা হয়েছে এনভায়রনমেন্টাল কনসাসনেসটা আরেকটু ইমপ্রুভ করার জন্য যাতে মানুষ এনভায়রনমেন্টালের প্রতি আরেকটু সচেতন হয় সেটার জন্যই এটা আসলে করা হয়েছে আচ্ছা এখন বলেন তো হোয়াট উইল বি দ্য জার্নাল এন্ট্রি ডিসমেন্টিং কস্টের জার্নাল এন্ট্রিটা কি হবে কারণ অলরেডি যতগুলো কস্ট আমরা ডিসকাস করলাম সেগুলো ছিল হলো কি আজকের দিনে ইনকার্ড হয়ে গেছে তখন আমরা কি দিছি যে ডেবিট হলো ওই কস্টটা পার্টিকুলার কস্টটা যেহেতু অ্যাসেটের ভ্যালু বাড়তেছে আর ক্রেডিট করছি আমরা ক্যাশ অথবা পেবল তাহলে যে কস্টটা এখন পর্যন্ত ইনকার্ড হয়ই নাই তাহলে সেই কস্টের ক্ষেত্রে আমরা জার্নাল এন্ট্রি কি দিব ওয়েল যেহেতু হয় নাই বাট এটার মাধ্যমে তো অ্যাজ পার আইএস 16 অ্যালাউ করছে আমাদের যে আমি এটা অ্যাসেটে কি করতে পারি ক্যাপিটালাইজ করতে পারি তাহলে অ্যাসেটে ক্যাপিটালাইজ করলে অ্যাসেট বাড়তেছে আমাদের তাহলে অ্যাসেট যদি বাড়ে তাহলে ডেবিট কি হবে অ্যাসেট আর ক্রেডিট এন্ট্রি কি দিতে হবে ক্রেডিট এন্ট্রি দিতে হবে এখানে প্রভিশন একটা জিনিস আপনাদের একটু আমি মেক শিওর করি যে এই ডিসম্যান্টলিং কস্ট রিলেটেড আমি কিছু কোয়েশ্চেন্স মানে ক্যালকুলেশন আমি আমার পার্ট 2 ভিডিওতে আমি দেখাবো যেটা দেখলে হয়তো আপনার আরেকটু আইডিয়াটা ক্লিয়ার হবে কারণ কিভাবে ডিসমেন্টিং কস্ট অ্যাকচুয়ালি ক্যালকুলেট করে যে কস্টটা আজকের দিনে এখন ইনকার্ড হয় নাই সেই কস্টটা কিভাবে আজকের দিনে ক্যালকুলেট করতে হবে সেটা আমি ক্যালকুলেশনটা আমি দেখাবো একটা কয়েকটা কোয়েশ্চেন সলভ করব সেখানে আপনি জিনিসটা আরেকটু ক্লিয়ার আইডিয়া পাবেন আর কিভাবে ডিসমেন্টলিং কস্টটা প্রভিশনের ক্রাইটেরিয়া ফুলফিল করে সেটা আমি দেখাবো হলো আইএস 37 যখন আমরা পড়বো আইএস 37 প্রভিশন কন্টিনজেন্ট অ্যাসেট এন্ড কন্টিনজেন্ট লায়াবিলিটিস তখন আমরা এটা দেখাবো যে কিভাবে ডিসমেন্টলিং কস্ট প্রভিশনের ক্রাইটেরিয়া বা ডেফিনেশন মিট করে কারণ আমরা যেহেতু ক্রেডিট প্রভিশন লিখছি অবভিয়াসলি তাহলে এটা প্রভিশনের ক্রাইটেরিয়াটা মিট করতে হবে তো সেটা কিভাবে মিট করছে সেটা আমরা দেখবো হলো যখন আইএস 37 প্রভিশনস কন্টিনজেন্ট অ্যাসেট এন্ড কন্টিনজেন্ট লায়াবিলিটি পড়বো তখন আচ্ছা এখানে একটা লং লিস্ট দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে যে কোন কোন কস্টগুলো অ্যাকচুয়ালি কস্ট না সেগুলোকে আমরা এক্সপেন্স হিসেবে প্রফিট এন্ড লসে চার্জ করে দিতে হবে ঠিক আছে কি কস্ট আছে আমরা একটু দেখি ইন্স্যুরেন্স কস্ট cost related to the opening of new facility labor and staff training cost advertising and promotional cost rectification cost of an error startup cost any general and administrative overheads relocating cost of initial operating losses so these are the cost যেগুলো কি করা যাবে না কস্ট হিসেবে রিকগনাইজ করা যাবে এগুলো সবগুলো হলো এক্সপেন্স ওকে এগুলোকে প্রফিট লসে চার্জ করে দিতে হবে অ্যাজ অ্যান এক্সপেন্স এর একটা জিনিস মনে রাখবেন অনেকেই স্টার্টআপ কস্ট যেটা অথবা কস্ট রিলেটেড টু দ্য ওপেনিং অফ নিউ ফ্যাসিলিটি এটাকে মাঝে মধ্যেই ক্যাপিটালাইজ করতে চায় ওরা মনে করে যে এটা তো আমার ইনিশিয়ালি খরচ হয়েছে বিজনেসটা স্টার্ট আপ করার জন্য তাহলে বিজনেসটা ওয়ার্কিং কন্ডিশনে আনার জন্য আমার এটা আমার প্রয়োজন কিন্তু আইএস বলছে যে স্টার্ট আপ বা প্রি অপারেটিং সকল খরচগুলোকে কি করতে হবে এক্সপেন্স হিসেবে চার্জ করতে হবে ওকে মেজারমেন্ট অফ সেলফ কনস্ট্রাক্টেড অ্যান্ড এক্সচেঞ্জড অ্যাসেট এখানে যেটা বলা হয়েছে যে সেলফ কনস্ট্রাক্টেড অ্যাসেটের ক্ষেত্রে আমি আসলে কিভাবে নির্ধারণ করবো যে এটা আসলে কস্ট কতটুকু এটা আমি আসলে কিভাবে বের করবো কারণ আমরা যতগুলো অ্যাসেট এর আগে দেখলাম সেগুলো আমরা নর্মালি কি করছি টিপিক্যালি পারচেজ করলে আমরা জানি পারচেজ প্রাইস আছে একটা তাহলে সেটা আমাদের কস্ট বাট যখন আমি নিজে বানাচ্ছি তখন আমরা আসলে কস্ট কোন জিনিসটাকে আমরা কস্ট হিসেবে রিকগনাইজ করব আরেকটা হলো এক্সচেঞ্জ অ্যাসেট মানে কি আমার কাছে একটা অ্যাসেট আছে আমি অ্যাসেটটা কি করলাম আপনার সাথে এক্সচেঞ্জ করলাম আপনার অ্যাসেটটা আমি নিয়ে নিলাম আর আমার অ্যাসেটটা আপনাকে দিয়ে দিলাম এটাকে বলা হয় এক্সচেঞ্জ অ্যাসেট তাহলে সেই ক্ষেত্রে আমাদের যেহেতু আমার অ্যাসেটটা আপনাকে দিয়ে দিয়েছে এবং আপনার থেকে আপনার অ্যাসেটটা আমি নিছি তাহলে আমার জন্য এখন আপনার কাছ থেকে যে অ্যাসেটটা রিসিভ করলাম তার কস্ট ভ্যালু কত বা সেটাকে আমি কোন ভ্যালুতে দেখাবো কত ভ্যালুতে দেখাবো আমার কাছে যেটা কোনো টাকার প্রাইসে নাই কারণ আমি তো আপনাকে কোনো টাকা দিই নাই যেহেতু টাকা দিই নাই আমি আপনাকে আমার অ্যাসেট দিয়ে দিছি সেক্ষেত্রে আপনার অ্যাসেটটার জন্য আমি আমার স্টেটমেন্টে যখন আমি অ্যাসেট হিসেবে ট্রিট করবো এটার প্রাইস আমি কত দিব কত ভ্যালুতে আমি এটাকে শো করবো কারণ রিলায়েবিলিটি তো মেজার করতে হবে তাই না তাহলে সেটা আমি কত দেখাবো সেটা এখানে বলা হয়েছে আচ্ছা আমরা প্রথমে দেখি মেজারমেন্ট অফ সেলফ কনস্ট্রাক্টেড অ্যাসেট এখানে যেটা আছে যে কস্ট অফ সেলফ কনস্ট্রাক্টেড অ্যাসেট উইল বি দ্য কস্ট অফ ইটস প্রোডাকশন তার মানে একটা অ্যাসেট যদি সেলফ কনস্ট্রাক্টেড হয় মানে আমি নিজে বানাচ্ছি কিনতেছি না আমি নিজে বানাচ্ছি বানানোর জন্য যে খরচটা আমাদের হচ্ছে কস্ট অফ প্রোডাকশন সেটা আমাদের জন্য এখন কি হবে কস্ট হবে বাট একটা জিনিস মনে রাখবেন যে সেলফ কনস্ট্রাক্টেড অ্যাসেট হলেই যে সেটা আমাদের পিপিই হবে বিষয়টা এমন না এটা মেইনলি ডিপেন্ড করে হলো হেল্প ফর ইউজ যদি হেল্প ফর ইউজ হয় শুধুমাত্র তখনই সেটা কি করা যায় পিপি হিসেবে
বলা যায়, কারণ আমরা পিপি যে ডেফিনেশন সেখানে আমরা অলরেডি শিখেছি যে এটা হলো কি, যে tangible non-current asset held for use and used for more than one period, ঠিক আছে? যদি এটা হয় তখন সেটা কি হয়, প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট হয়। তাহলে হেল্ড ফর ইউজ যদি না হয় তাহলে আর কি কি কারণে একটা অ্যাসেট আমি বানায় সেটা আমি হেল্ড করতে পারি, তাহলে আমি একটু দেখি। যেমন IS2 ইনভেন্টরিজ, এখানে কি বলা আছে, হেল্ড ফর অর্ডিনারি কোর্স অফ বিজনেস। তার মানে অর্ডিনারি কোর্স অফ বিজনেস বলতে কি বোঝায়, যেটা আমার কোর বিজনেস, যেটা আমার মেন ধান্দা, এটার মাধ্যমে আমার বিজনেস আমি অপারেট করি, আমার বিজনেস পরিচালনা করি। তাহলে যদি এরকমই হয়, আমার বিজনেসের নেচারটাই যদি এরকম হয় যে আমি বিল্ডিং বানাই তারপরে বিল্ডিং আমি বিক্রি করি, তাহলে সেই বিল্ডিংটা আমি আসলে কি করতেছি, অর্ডিনারি কোর্স অফ বিজনেস এটা আমার, ঠিক আছে, আমি এই জন্য হেল্ড করতেছি, আমি আমার কাছে রাখতেছি, এটা আমি কি করতেছি না, ইউজ করতেছি না, সেক্ষেত্রে সেটা কখনোই IS16 হবে না, সেটা হবে কি IS2 ইনভেন্টরিজ, কারণ এটা আমি বানাই এবং বিক্রি করে দেই। বাট সেই একই সেলফ কনস্ট্রাক্টেড অ্যাসেটটা যদি আমি এখন বিক্রি করার উদ্দেশ্যে না করি, সেটা যদি আমি এখন কি জন্য বানাই, আমি বানাইছি যে আমি এখানে ইউজ করব এটাকে, ঠিক আছে, এদের আমার প্রোডাকশনে ইউজ করব অথবা আমার সার্ভিসে ইউজ করব, ঠিক আছে। যদি সেটার জন্য হয় তখন সেই সেলফ কনস্ট্রাক্টেড অ্যাসেটটাকে কি করা যাবে, পিপি হিসেবে ট্রিট করা যাবে। আচ্ছা, এখন দেখি যে এক্সচেঞ্জ অ্যাসেটের ক্ষেত্রে কি, ইফ অ্যান অ্যাসেট ইজ এক্সচেঞ্জড দ্য কস্ট উইল বি মেজার্ড অ্যাট দ্য ফেয়ার ভ্যালু। এটা হলো সিম্পল রুলস। যদি আমাদের কোনো একটা এক্সচেঞ্জ আমরা করি, আমার অ্যাসেটটা আপনাকে দিলাম, আপনার অ্যাসেটটা আমি নিয়ে নিলাম, তাহলে আমার স্টেটমেন্টে এখন এই অ্যাসেটের ভ্যালু কত হবে, এটার মার্কেট ভ্যালু কত, সেটাই এটার ভ্যালু হবে, ঠিক আছে। তাহলে আমার যাচাই করতে হবে আপনার কাছ থেকে আমি যে অ্যাসেটটা রিসিভ করলাম সেই অ্যাসেটের বর্তমানে মার্কেট প্রাইস কত। আপনিও সেম ভাবে যখন আপনার স্টেটমেন্টে আমার অ্যাসেটটা এখন আপনার অ্যাসেট সেটা যখন শো করতে যাবেন তখন দেখবেন যে ওই অ্যাসেটটার মার্কেটে প্রাইস কত, ফেয়ার ভ্যালু কত, তো সেটা যদি আপনি বের করেন সেটাই হবে আপনার জন্য এটার মূল্য। ওকে, সেটাই ভ্যালুতে আমরা কি করব, স্টেটমেন্টে শো করব। বাট হোয়াট ইফ, যে আমরা সেই যে অ্যাসেটটার ফেয়ার ভ্যালু বলতে চাচ্ছি যে এটা ফেয়ার ভ্যালু এত, ওই অ্যাসেটটা আসলে মার্কেটে ট্রেড হয় না, সেটা কমার্শিয়াল সাবস্টেন্স নাই, সেক্ষেত্রে কি করব আমরা, অথবা আমরা ফেয়ার ভ্যালুটা রিলায়েবলি মেজার করতে পারতেছি না। আপনারা তো অলরেডি জানেন যে ফেয়ার ভ্যালু হলো IFRS 13, সেখানে আসলে কিছু গাইডলাইন দেওয়া আছে যে আমরা ফেয়ার ভ্যালু কিভাবে নির্ধারণ করব। আমরা যখন IFRS 13 নিয়ে ডিসকাস করব তখন অবভিয়াসলি এই বিষয়গুলো আমি ক্লিয়ার করব। তো যদি এরকম হয় যে আমরা ফেয়ার ভ্যালু নির্ধারণ করতে পারতেছি না, সেক্ষেত্রে কি হবে, তাহলে একটা সিচুয়েশন হতে পারে যে এটার কোনো কমার্শিয়াল সাবস্টেন্স নাই, মানে কোনো মার্কেটে এটার মূল্যই নাই, আরেকটা হলো এটার মূল্য হয়তো আছে কিন্তু আমি আসলে রিলায়েবলি মেজার করতে পারতেছি না, তখন এটার ভ্যালু আমি আসলে কততে শো করব। ওকে, তো সেক্ষেত্রে কি বলা আছে দেখি আমরা। একটা সিনারি হতে পারে কি, এক্সচেঞ্জ ট্রানজাকশন লেক্স কমার্শিয়াল সাবস্টেন্স, আরেকটা কি হতে পারে, ফেয়ার ভ্যালু অফ নেইদার দ্য অ্যাসেট রিসিভ নট দ্য অ্যাসেট গিভেন আপ ইজ রিলায়েবলি মেজার। আমি আপনাকে যে অ্যাসেটটা দিয়েছি এবং আপনি আমাকে যে অ্যাসেটটা দিয়েছেন কোনোটারই কি করা যাচ্ছে না, ফেয়ার ভ্যালু রিলায়েবলি মেজার করা যাচ্ছে না, তখন কি করব, এই দুই ক্ষেত্রে আমি যেটা করব, ইফ দ্য অ্যাকোয়ার্ড item is not measured at the fair value, it cost is measured at the carrying amount of the asset given up। সেক্ষেত্রে আমরা ফেয়ার ভ্যালুতে যেহেতু পারতেছি না, তাহলে এখন আমাদের অপশন হলো, আমি আপনাকে যে অ্যাসেটটা দিয়ে দিলাম ওই অ্যাসেটটার তো একটা ভ্যালু অলরেডি আমার স্টেটমেন্টে দেখায় আসছি, ওই ভ্যালুটা আমি এখন আপনার কাছ থেকে যে অ্যাসেটটা রিসিভ করছি সেই অ্যাসেটের ভ্যালু হয়ে যাবে, যেহেতু এখন এটা আমার অ্যাসেট, ঠিক আছে। তার মানে আমি যে অ্যাসেটটা গিভেন আপ করলাম আপনাকে দিয়ে দিলাম, সেই অ্যাসেটের ভ্যালুটাই হবে হলো আপনার কাছ থেকে আমি যে অ্যাসেটটা এখন রিসিভ করছি সেই অ্যাসেটের ভ্যালু। এখন আমরা শিখবো হলো সাবসিকুয়েন্ট মেজারমেন্ট। আমরা ইনিশিয়াল মেজারমেন্ট অলরেডি শিখে ফেলছি, এখন আমরা শিখবো সাবসিকুয়েন্ট মেজারমেন্ট। সাবসিকুয়েন্ট মেজারমেন্টে কি আছে আমরা দেখি। সাবসিকুয়েন্ট মেজারমেন্টের মধ্যে IS16 পারমিট করে যে আমরা দুইটা অ্যাকাউন্টিং মডেল আছে, সেখান থেকে যে কোনো একটা মডেল আমরা চুজ করতে পারি। ইনিশিয়াল মেজারমেন্টে কিন্তু আমাদের মডেল একটাই ছিল, কস্ট মডেল, এবং আমরা সেই কস্টের মাধ্যমে কি করছি, রেকগনাইজ করছি। কিন্তু সাবসিকুয়েন্ট মেজারমেন্টে IS আমাদেরকে দুইটা মডেলের অপশন দিছে, আমরা যে কোনো একটা চাইলে চুজ করতে পারি। কি দুইটা মডেল, একটা হলো কস্ট মডেল আর একটা হলো রিভ্যালুয়েশন মডেল। দুইটা মডেল ক্ষেত্রে আমার একটা জিনিস মনে রাখতে হবে যে আমি যে মডেলেই যাই না কেন, এইদার কস্ট মডেল অর রিভ্যালুয়েশন মডেল, দুইটা মডেলেই কিন্তু আমাদের অ্যাসেটের ভ্যালু স্টেটমেন্টে যে শো করবে সেটা কিন্তু ক্যারিং ভ্যালুতে শো করবে। ওকে, তাহলে ক্যারিং ভ্যালু কি, ক্যারিং ভ্যালু হলো অ্যামাউন্ট অ্যাট হুইচ দ্য অ্যাসেট ইজ রেকগনাইজড আফটার ডিডাক্টিং এনি অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন অ্যান্ড অ্যাকুমুলেটেড ইম্পায়ারমেন্ট লসেস। তার মানে আমাদের যে অ্যাসেটের ভ্যালু হতে পারে সেটা কস্টে অথবা ফেয়ার ভ্যালুতে, সেখান থেকে যদি আমরা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এবং অ্যাকুমুলেটেড ইম্পায়ারমেন্ট লস যদি থাকে সেটা যদি মাইনাস করে দিই, তাহলে যে ভ্যালুটা দাঁড়াবে সেটাই হলো ক্যারিং ভ্যালু। ওকে, তাহলে সেটাকে কি বলা যায়, ক্যারিং ভ্যালু ইকুয়াল টু কস্ট অথবা ফেয়ার ভ্যালু মাইনাস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন মাইনাস অ্যাকুমুলেটেড ইম্পায়ারমেন্ট লস।
কস্ট মডেল কি আছে সেটা আমরা একটু দেখি। কস্ট মডেলে বলা আছে যে দ্য অ্যাসেট ইজ ক্যারিড এট কস্ট লেস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অ্যান্ড ইম্পায়ারমেন্ট। তার মানে কি, কস্ট মডেল কিন্তু কোনো নতুন মডেল না। আমরা কিন্তু ইনিশিয়াল মেজারমেন্টে কিভাবে রেকগনাইজ করছিলাম, সেটা কিন্তু কস্টে রেকগনাইজ করছিলাম, এবং প্রতি বছর কি করতেছি আমরা ডেপ্রিসিয়েশন চার্জ করতেছি, এবং সেখান থেকে ডেপ্রিসিয়েশন মাইনাস করে আমরা ক্যারিং ভ্যালুতে সেই অ্যাসেটটা কি করতেছি দেখাচ্ছিলাম, এবং কোনো যদি ইম্পায়ারমেন্ট থাকে সেটা কিন্তু আমরা এখান থেকে মাইনাস করি। তাহলে কস্ট মডেলে যদি আমি যাই, দ্যাট মিনস আমি নতুন কোনো মডেলে সুইচ করতেছি না, বরং যে মডেলটা অলরেডি আমি এতদিন ধরে করে আসতেছিলাম সেই মডেলটা আবার কন্টিনিউ করতেছি। তার মানে এখানে নতুন কিছু করার নাই। ওকে, আরেকটা মডেল কি আছে, সেটা হলো রিভ্যালুয়েশন মডেল। এখানে আলাদা কিছু এটার ক্যারেক্টারিস্টিক্স আছে। সেটা কি, রিভ্যালুয়েশন মডেল মানে হলো আমি কোনো একটা অ্যাসেটকে পার্টিকুলার ডেতে দেখতেছি যে সেটার ফেয়ার ভ্যালু অ্যাকচুয়ালি কত। ফেয়ার ভ্যালু বলতে আমি কি বোঝাচ্ছি, ফেয়ার ভ্যালু বলতে আমি বোঝাচ্ছি যে এটা মার্কেটে ভ্যালু কত। যদিও ফেয়ার ভ্যালু মানে কিন্তু মার্কেট ভ্যালু না, ফেয়ার ভ্যালুর জন্য কিন্তু আলাদা একটা স্পেসিফিক আইএফআরএস আছে, আইএফআরএস 13। যখন সেই আইএফআরএস 13 নিয়ে আমরা কখনো ডিসকাস করব, তখন ইনশাল্লাহ এই জিনিসটা আমি ক্লিয়ার করব যে ফেয়ার ভ্যালু মানেই মার্কেট ভ্যালু না। কিন্তু আপাতত এই ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে ফেয়ার ভ্যালু মানেই মার্কেট ভ্যালু। তাহলে রিভ্যালুয়েশন মডেলের মাধ্যমে আমরা কি করব, রিভ্যালুয়েশন মডেলে আমরা একটা পার্টিকুলার ডেতে আমরা অ্যাসেটটাকে মার্কেট ভ্যালু বা ফেয়ার ভ্যালুতে যাচাই করব যে মার্কেটে এটার ভ্যালু কত আছে। ঠিক আছে, এবং ধরেন আমি আমার অ্যাকাউন্টিং পিরিয়ড যদি জানুয়ারি টু ডিসেম্বর হয়, তাহলে আমি যদি কোনো একটা অ্যাসেট যদি সে ফর এক্সাম্পল জুন মাসে যদি আমি সেটা রিভ্যালুয়েশন করি, তাহলে ওই দিনের একটা আমরা ভ্যালু পাবো, তাই না? তারপরে আবার যেহেতু আমাদের রিপোর্টিং পিরিয়ডটা হলো ডিসেম্বর, তাহলে বাকি 6 মাসের জন্য একটা ডেপ্রিসিয়েশন চার্জ করতে হবে না? তাহলে ওই ডেপ্রিসিয়েশনটা কি করতে হবে, ওই ফেয়ার ভ্যালু থেকে মাইনাস করতে হবে, করে আলটিমেট আমরা কিসে চার্জ করতেছি, ক্যারিং ভ্যালুতে। ঠিক আছে, ওইটা কিন্তু আমি এর আগের বার অলরেডি বলছি যে আমি কস্ট মডেলে যাই অথবা রিভ্যালুয়েশন মডেলে, দুই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেটাকে ক্যারিং ভ্যালুতে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে শো করতে হবে। আচ্ছা, যদি আমরা রিভ্যালুয়েশন মডেলে যাই, তাহলে দুইটা জিনিস মাস্ট কমপ্লাই করতে হবে। যদি আমরা একবার রিভ্যালুয়েশন মডেলে যাই, তাহলে সেক্ষেত্রে দুইটা জিনিস অবশ্যই আমাদের কি করতে হবে, কমপ্লাই করতে হবে। কি কি দুইটা জিনিস আমরা একটু দেখি। ফার্স্টলি, একটা হলো যে এন্টায়ার ক্লাস অফ সিমিলার অ্যাসেটস মাস্ট বি রিভ্যালুড। এটার মানে কি, এটার মানে হলো যে আপনি কখনো চেরি পিকিং হইতে পারবেন না। মানে হলো যে আপনি মনে করলেন যে আপনার 10টা বিল্ডিং এর মধ্যে পার্টিকুলারলি কোন একটা বিল্ডিং, এটা রিভ্যালুয়েশন করলে আপনি বুঝতে পারতেছেন যে এখান থেকে আপনি গেইন হবে, সেজন্য আপনি কি করলেন, এই পার্টিকুলার একটা অ্যাসেটকে রিভ্যালুয়েশন করলেন অথবা দুইটা অ্যাসেটকে রিভ্যালুয়েশন করলেন, কারণ আপনি জানেন এই দুইটা অ্যাসেটের দাম হয়তো মার্কেটে বেশি হবে, আর বাকি 8টা বিল্ডিং এর রিভ্যালুয়েশন করলেন না। কিন্তু আইএস কি বলে, আইএস আপনাকে এটা কখনোই পারমিট করে না। যদি আপনি রিভ্যালুয়েশন মডেলে যান, সেক্ষেত্রে এন্টায়ার ক্লাস অফ সিমিলার অ্যাসেটস মাস্ট বি রিভ্যালুড। দ্যাট মিনস বিল্ডিং ক্যাটাগরিতে যতগুলো অ্যাসেট আছে সকল বিল্ডিং এ কি করতে হবে, রিভ্যালুয়েশন করতে হবে। আপনি যদি একটা মডেল একটা বিল্ডিং রিভ্যালুয়েশনের জন্য চুজ করেন, তাহলে আপনার সকল বিল্ডিং এ কি করতে হবে, রিভ্যালুয়েশনের আন্ডারে আনতে হবে। এটা এখানে এক্সাম্পল দিয়ে আমি লেখার চেষ্টা করছি যে ইফ ইউ রিভ্যালু এ বিল্ডিং, ইউ মাস্ট রিভ্যালু অল ল্যান্ড এন্ড বিল্ডিংস ইন দ্যাট ক্লাস অফ অ্যাসেট। ঠিক আছে, তাহলে আমাদের ক্লাস অফ অ্যাসেটটা আমাদের দেখতে হবে। যদি এটা মেশিনারি হয়, তাহলে অল মেশিনারিজ কি করতে হবে, রিভ্যালুয়েশন করতে হবে। যদি এটা ভিকেলস হয়, তাহলে অল ভিকেলস কি করতে হবে, রিভ্যালুয়েশন করতে হবে। আরেকটা জিনিস যেটা আমাদের কি করতে হবে, মাস্ট কমপ্লাই করতে হবে, সেটা কি, সেটা হলো রিভ্যালুয়েশন মাস্ট অলসো বি ক্যারিড আউট উইথ সাফিসিয়েন্ট রেগুলারিটি। এটার মানে কি, এটার মানে হলো যে আমরা যদি একবার রিভ্যালুয়েশন মডেলে যাই, তাহলে আমাদের কন্টিনিউয়াস বেসিসে প্রতিনিয়ত কি করতে হবে, এটাকে রিভ্যালুয়েশন করতে হবে। কিন্তু কতদিন পরে পরে রিভ্যালুয়েশন করতে হবে সেটা এক্স্যাক্টলি আইএস কিন্তু আমাদেরকে গাইড করে না। এখানে এক্ষেত্রে আমাদের কি করতে হবে, জাজমেন্ট ইউজ করতে হবে। কি ধরনের জাজমেন্ট, আমাদের খেয়াল করতে হবে যে আমাদের যে অ্যাসেটটা আমরা অলরেডি আমাদের স্টেটমেন্টে শো করতেছি, এটার ভ্যালু মার্কেটে খুব বেশি চেঞ্জ হয় কিনা। যদি এটার ভলাটিলিটি অফ দ্য মার্কেট খুব বেশি হয়, সেইটার ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এটাকে আমাদের প্রতিনিয়তই আমাদেরকে রিভ্যালুয়েশন করতে হবে। হইতে পারে যে 1 বছরের মধ্যে আবার রিভ্যালুয়েশন করতে হবে, কারণ এটার ভলাটিলিটি অনেক বেশি, খুব বেশি ফ্রিকোয়েন্টলি চেঞ্জ হয়ে যাচ্ছে এটার ভ্যালু। আর যদি এটা এমন হয় যে স্টেবল মার্কেট, সেক্ষেত্রে খুব বেশি চেঞ্জ হচ্ছে না ভ্যালু, সেক্ষেত্রে আইএস আমাদেরকে যেটা বলে, আপনি 3 বছর বা 5 বছর পরে পরে আপনি কি করতে পারেন, সেটা রিভ্যালুয়েশন করতে পারেন। তো এখানে আমি লিখে দিচ্ছি যে ফ্রিকোয়েন্সি অফ রিভ্যালুয়েশন ডিপেন্ডস অন ভলাটিলিটি অফ দ্য মার্কেট
and can be done in every 3 or 5 years. যদি volatility of the market আমি দেখি যে খুব হাই, সেক্ষেত্রে আমরা কি করব, সেটা আমরা আরো দ্রুত করব, 1 বছর বা 2 বছরের মধ্যে কি করব, রিভ্যালুয়েশন করব। আর volatility যদি দেখি যে একটু কম, সেক্ষেত্রে আমরা রিভ্যালুয়েশন করব কতদিন পর পর, 3 বছর বা 5 বছর। আচ্ছা, রিভ্যালুয়েশনের ক্ষেত্রে আমাদের কিছু অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট আছে, সেগুলো আমরা কি একটু দেখি। হ্যাঁ, ইনিশিয়াল রিভ্যালুয়েশন, যখন আমরা ফার্স্ট আজকে রিভ্যালুয়েশন করলাম, তাহলে এখন আমরা ক্যালকুলেশনটা কিভাবে করব। এতদিন আমি দেখায় আসছি হলো গিয়া ক্যারিং ভ্যালুতে, এখন হঠাৎ করে আজকের দিনে রিভ্যালুয়েশন করলাম, তাহলে আজকের দিনে এখন আমাদের একটা ক্যালকুলেশন করা উচিত না, যে আজকের দিনে একটা ক্যারিং ভ্যালু আছে, আজকের দিনে একটা রিভ্যালুয়েশন করলাম, তাহলে আমাদের একটা ক্যালকুলেশন করা উচিত। ক্যালকুলেশনটা কিভাবে করব আমরা, ক্যারিং ভ্যালু অফ নন কারেন্ট অ্যাসেট অ্যাট রিভ্যালুয়েশন ডেট, যেই দিন রিভ্যালুয়েশন করছি ওই দিনে ক্যারিং ভ্যালু কত, এটা আমাদের ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, আমি আবার বলতেছি যে আমি এই রিলেটেড সকল ক্যালকুলেশন, ম্যাথ এবং কোয়েশ্চেন্স আমি সলভ করব পার্ট 2 তে। তো পার্ট 2 এর যে ভিডিও প্রেজেন্টেশন হবে সেখানে সবই হবে হলো এক্সাম্পলস। ঠিক আছে, সব আমি ইলাস্ট্রেশন সেখানে দিব, এবং সেটা আপনি দেখলে এখন যে জিনিসগুলো আমি থিওরিটিক্যালি বলতেছি সেটা আপনি তখন রিলেট করতে পারবেন, দেখতে পারবেন যে আসলে ক্যালকুলেশনগুলো কিভাবে হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে আমরা কি করতেছি, ক্যারিং ভ্যালু অফ নন কারেন্ট অ্যাসেট অ্যাট রিভ্যালুয়েশন ডেট, তাহলে রিভ্যালুয়েশন যেদিন করছি ওই দিনে ক্যারিং ভ্যালু কত নন কারেন্ট অ্যাসেটে সেটা আমাদের ক্যালকুলেট করতে হবে। তারপরে সেখান থেকে মাইনাস করতে হবে কি, ওই যে রিভ্যালুয়েশন যেটা করছি রিভ্যালুড অ্যামাউন্টটা রিভ্যালুয়েশন ডেটে, সে ফর এক্সাম্পল যে আমি ফার্স্ট মেতে রিভ্যালুয়েশন করছি, তাহলে এই দিন আমরা একটা ভ্যালু পাইলাম রিভ্যালুয়েশন অ্যামাউন্ট। আরেকটা ভ্যালু আমাদের বের করতে হবে কি, যেহেতু আমাদের কম্পেয়ার করতে হবে যে ফার্স্ট মে 2020 পর্যন্ত ওই অ্যাসেটের ক্যারিং ভ্যালু কত ছিল, তাহলে কি করতে হবে, কস্ট থেকে ফার্স্ট মে 2020 পর্যন্ত যত ধরনের ডিপ্রিসিয়েশন আছে অ্যাকুমুলেটেড সেটা মাইনাস করে দিতে হবে। যেদিন কিনছিলাম কস্ট ওইখান থেকে ফার্স্ট মে 2020 পর্যন্ত আগ পর্যন্ত যত ধরনের অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন সেটা সেখান থেকে মাইনাস করতে হবে, যদি কোনো ইম্পারমেন্ট থাকে তাহলে মাইনাস করতে হবে, করে তারপরে যে ভ্যালুটা আসবে সেটা হলো ক্যারিং ভ্যালু অফ নন কারেন্ট অ্যাসেট অ্যাট রিভ্যালুয়েশন ডেট। ঠিক আছে, তারপরে সেখান থেকে মাইনাস করে দেব রিভ্যালুড অ্যামাউন্ট, ওই রিভ্যালুয়েশন ডেটে যে ফেয়ার ভ্যালুটা পাইছি, তাহলে সেখান থেকে আমাদের কি বের হবে, ডিফারেন্সটা বের হবে গেইন অর লস অন রিভ্যালুয়েশন। ঠিক আছে, গেইন কখন বলবো আর লস কখন বলবো, ইফ রিভ্যালুড অ্যামাউন্ট ইজ গ্রেটার দেন ক্যারিং ভ্যালু দেন রিভ্যালুয়েশন গেইন, তাহলে আমি রিভ্যালুয়েশন করে যে অ্যামাউন্টটা পাইছি এটা যদি আমার খাতায় কলমে এতদিন যে ক্যারিং ভ্যালুটা দেখায় আসছিলাম সেখান থেকে যদি বড় হয়, তাহলে আমরা বুঝতে পারবো যে এটা একটা আমার গেইন হয়েছে। ঠিক আছে, রিভ্যালুড করার কারণে আমাদের অ্যাসেটের ভ্যালু বেড়ে গেছে, তাহলে এটা বলতেছি আমরা রিভ্যালুয়েশন গেইন। তাহলে এটার অপোজিটটা যদি হয় ক্যারিং ভ্যালু গ্রেটার দ্যান রিভ্যালুয়েশন অ্যামাউন্ট, তাহলে এটা আমরা বলবো রিভ্যালুয়েশন লস। রিভ্যালুয়েশন লসটাই মূলত অ্যাকচুয়ালি IAS 36 ইম্পায়ারমেন্ট, সেটা আমরা IAS 36 যখন শিখবো তখন আমরা জানবো এটা ডিটেইলসে। ওকে, এখন আমরা দেখি যে রিভ্যালুয়েশন গেইন অ্যাকচুয়ালি রিকগনাইজ করতে হবে কোথায়। রিভ্যালুয়েশন গেইন যদি হয় তাহলে সেটা আমরা রিকগনাইজ করব আদার কম্প্রিহেনসিভ ইনকামে। আমরা জানি যে প্রফিট লস স্টেটমেন্ট অ্যান্ড প্রফিট এন্ড লস এন্ড আদার কম্প্রিহেনসিভ ইনকাম এই স্টেটমেন্টের নাম, ঠিক না? তার মানে প্রফিট লস একটা অংশ যেটাকে আমরা কম্প্রিহেনসিভ ইনকাম পার্ট বলি, আরেকটা হলো আদার ইনকাম, আদার কম্প্রিহেনসিভ ইনকাম পার্ট। তাহলে রিভ্যালুয়েশন গেইনটা কোথায় চার্জ করতেছি আমরা, আদার কম্প্রিহেনসিভ ইনকাম পার্টে আমরা এটা চার্জ করতেছি। আর রিভ্যালুয়েশন লস সেটা কোথায় চার্জ করব, সেটা ডিরেক্টলি চার্জ হবে প্রফিট অর লস অ্যাকাউন্টে। ঠিক আছে, প্রফিট অর লস স্টেটমেন্ট। আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, যখনই রিভ্যালুয়েশন গেইন অ্যারাইজ করলো তখনই সেখানে ডেফার্ড ট্যাক্স অ্যারাইজ করবে। ঠিক আছে, রিভ্যালুয়েশন গেইনের উপর ডেফার্ড ট্যাক্স ক্যালকুলেট করতে হবে, সেটা আমরা শিখবো যখন আমরা IAS 12 ডেফার্ড ট্যাক্স সেটা রিলেটেড ভিডিও প্রেজেন্টেশন বানাবো বা করব, সেখানে আমি ইনশাআল্লাহ এই জিনিসটা আনবো এবং ক্লিয়ার করবো ইনশাআল্লাহ। রিভ্যালুয়েশন গেইন, তো এখানে কি বলা আছে আমরা দেখি, রিভ্যালুয়েশন গেইন শুড বি ক্রেডিটেড টু আদার কম্প্রিহেনসিভ ইনকাম, এটা অলরেডি আমরা শিখে ফেলছি। রিভ্যালুয়েশন গেইন কোথায় যায়, আদার কম্প্রিহেনসিভ ইনকামে, এন্ড অ্যাকুমুলেটেড ইন ইকুইটি আন্ডার দ্য হেডিং রিভ্যালুয়েশন সারপ্লাস অর রিভ্যালুয়েশন রিজার্ভ। তার মানে আপনারা জানেন যে প্রফিট অর লস স্টেটমেন্ট যেটা বা কম্প্রিহেনসিভ ইনকাম পার্ট, সেখানে যে নেট ইনকামটা আসে সেই ইনকামটা আমরা আলটিমেট ইকুইটি স্টেটমেন্টে কি হিসেবে যায়, সেটা যায় হলো রিটেন আর্নিংস হিসেবে। রিটেন আর্নিংসও কিন্তু একটা রিজার্ভ, সেখানে কি থাকে অ্যাকুমুলেটেড প্রফিট ওভার দ্য পিরিয়ড, যত প্রফিট আমরা করছি ওভার দ্য পিরিয়ড সবগুলো আস্তে আস্তে এখানে জমা হয়। তো সেম ভাবে আমরা আদার কম্প্রিহেনসিভ ইনকামের যে গেইন লসটা করতেছি সেটাও ইকুইটি স্টেটমেন্টে যায় আরেকটা রিজার্ভের আন্ডারে, সেটা নাম হলো রিভ্যালুয়েশন রিজার্ভ বা রিভ্যালুয়েশন সারপ্লাস। ওকে, সেখানে এটা জমা থাকে।
আর তারপর কি বলা আছে, আনলেস ইট রিপ্রেজেন্ট দ্য রিভার্সাল অফ রিভ্যালুয়েশন ডিক্রিজ অফ দ্য সেম অ্যাসেট প্রিভিয়াসলি রেকগনাইজড অ্যাজ অ্যান এক্সপেন্স, ইন হুইচ কেস ইট শুড বি রেকগনাইজড অ্যাজ ইনকাম। এটা একটু বুঝতে আপনাদের জন্য একটু ভারী হইতে পারে, বাট আপনাদের আমি একটা জিনিস মেক শিওর করি, সেটা হলো আমি এই রিলেটেড, এই রিভ্যালুয়েশন গেইন রিলেটেড এবং যত ধরনের বিষয় এই IAS 16 আছে সেগুলো বিষয় রিলেটেড কিন্তু আমি ক্যালকুলেশন বা ম্যাথ ওই কোয়েশ্চেন্সগুলো কিন্তু আমি পার্ট 2 তে আপনাদের দেখাবো। সেটা আপনি যখন দেখবেন তখন আপনি এই জিনিসগুলো খুব ইজিলি ক্রিস্টালাইজ করতে পারবেন যে কেন এটা আমি শিখছিলাম, তখন আপনি ইজিলি বুঝতে পারবেন বিষয়টা। এখন যদিও আপনার কাছে একটু কষ্ট হবে বুঝতে, বাট আপনি ধৈর্য রাখেন, ইনশাল্লাহ যখন আপনি পার্ট 2 ভিডিওটা দেখবেন এক্সাম্পল সহ তখন আপনি জিনিসটা ইজিলি গ্র্যাব করতে পারবেন। তাহলে চলুন একটু আমি আপনাদেরকে এটা এক্সপ্লেন করি যে এটা আসলে কি সিনারিওটা, জাস্ট আপনি মাথায় রাখেন, যখন আমি মানে পার্ট 2 কোশ্চেনগুলো যখন সলভ করব পার্ট 2 তে তখন আপনি জিনিসটা ইজিলি মানে বুঝতে পারবেন। এই সিনারিও হলো এমন যে আমরা অলরেডি শিখলাম যে যে কোনো অ্যাসেট যদি আমি রিভ্যালু করি তাহলে আমরা ফ্রিকোয়েন্ট বেসিসে সেটা রিভ্যালুয়েশন করতে হবে, আবার হয়তো সেটা 1 বছর বা 2 বছর 3 বছর 5 বছর পর আবার রিভ্যালুয়েশন করতে হবে। তো ফার্স্ট টাইম যখন আমি রিভ্যালুয়েশন করছি তখন ধরেন ওই অ্যাসেটের রিভ্যালুয়েশন লস আসছে, ইম্পায়ারমেন্ট হয়েছে, এবং সেটা আমি তাহলে তখন কি করছি, প্রফিট অর লস স্টেটমেন্টে চার্জ করে দিছি। বাট সাবসিকুয়েন্ট পিরিয়ডে যখন আমি 1 বছর 2 বছর পরে আবার রিভ্যালুয়েশন করছি ওই সিমিলার অ্যাসেট, তখন সেখান থেকে আবার রিভ্যালুয়েশন গেইন হয়েছে, তাহলে ওই অ্যাসেট যেটা একটা অ্যাসেট প্রথমে রিভ্যালুয়েশন করলাম, একই অ্যাসেটের প্রথমে ছিল রিভ্যালুয়েশন লস এবং সেম অ্যাসেট আবার পরবর্তী পিরিয়ডে আবার কি হয়ে গেল, রিভ্যালুয়েশন গেইন। এই ক্ষেত্রে আসলে অ্যাকাউন্টিং ট্রিটমেন্টটা কি হবে সেটা আসলে এখানে লেখা আছে। তো সেটা ধরেন আমি যখন নেক্সট পার্ট 2 তে যখন আমি ক্যালকুলেশন করব তখন আমি ইজিলি সেটা আরো এক্সপ্লেন করে দিব, আপনি দেখে বুঝতে পারবেন। আপাতত তাহলে মুখস্থ করার দরকার নেই, কারণ আমি চাই না যে আপনি অ্যাকাউন্টিং ট্রিটমেন্টটা মুখস্থ করেন, কারণ মুখস্থ করলে হবে কি আপনি জিনিসটা আসলে কখনো ধরে রাখতে পারবেন না। যদি আপনি বুঝেন যে আসলে কেন ডেবিট হয়, কেন ক্রেডিট হচ্ছে, কেন এখান থেকে এখানে যাচ্ছে, কোন অ্যামাউন্টে যাচ্ছে, তখন আপনি আসলে এটা মনে রাখতে পারবেন, তখন আপনার আন্ডারস্ট্যান্ডিংটা মোর ক্রিস্টালাইজড হবে। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে আমরা যেটা দেখি যে এটার জার্নাল এন্ট্রিগুলা কি। হ্যাঁ, এই এখানে যে ফার্স্ট জার্নাল এন্ট্রি আমি যেটা দিছি এই জার্নাল এন্ট্রিটা আপাতত আপনাদের মনে রাখার প্রয়োজন নাই, আপনারা আপাতত যেটা মনে রাখেন সেটা হলো এটা, যে রিভ্যালুয়েশন গেইন হলে আমরা কি করব, রিভ্যালুয়েশন গেইন যেহেতু একটা ইনকাম তাহলে সেটা ক্রেডিট এন্ট্রি হবে, তাহলে এটা কোথায় চার্জ করব, স্টেটমেন্ট অফ আদার কম্প্রিহেন্সিভ ইনকাম OCI তে আমরা চার্জ করব। আর যেহেতু রিভ্যালুয়েশন করার কারণে অ্যাসেটটা গেইন হয়েছে মানে কি অ্যাসেটেরও একটা মানে ভ্যালু বাড়ছে, তাহলে অ্যাসেটের ভ্যালু যদি বাড়ে তাহলে অ্যাসেট বাড়লে কি হয়, ডেবিট, তাহলে নন কারেন্ট অ্যাসেট যেটা আছে সেটা আমাদের ডেবিট হবে স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশনে। ওকে, রিভ্যালুয়েশন লস, রিভ্যালুয়েশন লসে কি বলা আছে আমরা দেখি, a revaluation loss should be charged against any related revaluation surplus to the extent that decrease does not exceed the amount held in the revaluation reserve in respect of the same asset. Any additional loss must be charged as an expense in the income statement. রিভ্যালুয়েশন লসের ক্ষেত্রে আমরা অলরেডি জানি যে রিভ্যালুয়েশন লস কোথায় চার্জ করতে হয়, রিভ্যালুয়েশন লস চার্জ করতে হলো প্রফিট অর লস স্টেটমেন্টে। এখানেও আরেকটা সিনারিওর কথা বলা আছে, সেটা হলো এর আগের যে এক্সাম্পলটা আমি বললাম রিভ্যালুয়েশন গেইনের ক্ষেত্রে, তখন আমি বললাম যে ফার্স্ট টাইম যখন রিভ্যালুয়েশন করা হয়েছে তখন লস, পরবর্তীতে যখন রিভ্যালুয়েশন করা হয়েছে তখন গেইন। আর রিভ্যালুয়েশন লস যখন এখন বলতেছি তখন আমি আবার এখানে যেটা বোঝানোর চেষ্টা করতেছে সেটা হলো ফার্স্ট টাইম আপনি যখন রিভ্যালুয়েশন করছেন তখন আপনি পাইছেন রিভ্যালুয়েশন গেইন, সাবসিকুয়েন্ট পিরিয়ডে গিয়ে সেই সিমিলার অ্যাসেট আবার যখন রিভ্যালুয়েট করছেন তখন হয়ে গেছে রিভ্যালুয়েশন লস, সেক্ষেত্রে অ্যাকাউন্টিং ট্রিটমেন্টটা কি হবে। তাহলে আমরা এখানে দুই ধরনের সিনারিও পেলাম, এক যে একটা অ্যাসেট আমি ফার্স্ট যখন রিভ্যালুয়েশন করছি তখন ছিল লস, আবার সাবসিকুয়েন্ট পিরিয়ডে যখন আমি রিভ্যালুয়েশন করছি তখন হচ্ছে গেইন, তখন এই যে প্রথমে লস পরে গেইন তখন অ্যাকাউন্টিং ট্রিটমেন্টটা কি হবে। আরেকটা সিনারিও হলো ফার্স্ট টাইম যখন আমি রিভ্যালুয়েশন করছি তখন হচ্ছে রিভ্যালুয়েশন গেইন, সাবসিকুয়েন্ট পিরিয়ডে যখন আবার রিভ্যালুয়েশন করছি তখন হচ্ছে রিভ্যালুয়েশন লস, তখন অ্যাকাউন্টিং ট্রিটমেন্টটা কিভাবে হবে। এই জিনিসটা যা সিনারিওটা মাথায় রাখেন, আমরা যখন পার্ট 2 যখন আমরা ভিডিওটা করব তখন আপনি জিনিসটা ইজিলি বুঝতে পারবেন যে আসলে কেন কিভাবে কি হচ্ছে না হচ্ছে। ঠিক আছে, আচ্ছা তাহলে সেম ভাবে রিভ্যালুয়েশন লসের জার্নাল এন্ট্রি আমরা দেখি। এই জার্নাল এন্ট্রিটা আপনাদের আপাতত মনে রাখার দরকার নাই, কারণ এটা আপনি এখন মনে রাখতে গেলে বুঝতে পারবেন না, এটা ক্যালকুলেশন যখন আমি দেখাবো তখন আপনি এটা জিনিসটা বুঝতে পারবেন, আমি লিংক করে দেবো ইনশাআল্লাহ। আপাতত আপনি যেটা মনে রাখেন সেটা হলো যে রিভ্যালুয়েশন লস হলো আমাদের ডেবিট, যেহেতু লস হলে আমরা কি জানি সেটা ডেবিট, যেহেতু এটা প্রফিট লস স্টেটমেন্ট আমরা চার্জ করব। আর যেহেতু রিভ্যালুয়েশন করানোর মাধ্যমে লসের মাধ্যমে অথবা ইম্পায়ারমেন্টের মাধ্যমে আমাদের অ্যাসেটের ভ্যালু কমে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে ক্রেডিট কি হবে, ক্রেডিট হবে নন কারেন্ট অ্যাসেট। ওকে,
ডেপ্রিসিয়েশন ডেপ্রিসিয়েশনের ক্ষেত্রে কি বলা হয়েছে অ্যাসেট মাস্ট কন্টেইন টু বি ডেপ্রিসিয়েটেড ফলোইং দ্য রিভ্যালুয়েশন হাউএভার নাও that the asset has been revalued the depreciable amount has changed in simple term the revalued amount should be depreciated over the asset remaining useful economic life এখানে বলা হয়েছে দেখেন আমরা যখন রিভ্যালুয়েশন করি নাই তখন তো অ্যাসেটটা একভাবে ডেপ্রিসিয়েশন করে আসছিলাম ঠিক না অ্যাসেট একটা ইউজফুল লাইফ ছিল যদি ধরি আমি যে স্ট্রেট লাইন বেসিসে করতেছিলাম তাহলে তখন অ্যাসেটের একটা ইউজফুল লাইফ ছিল তো ইউজফুল লাইফতে আমি অ্যাসেটের একটা ডেপ্রিসিয়েশন করে আসছিলাম কিন্তু যখন আমি রিভ্যালুয়েশন করলাম তখন অ্যাসেটের ভ্যালু তো বেড়ে গেল ঠিক না অ্যাসেটের ভ্যালু বাড়ছে এখন যেটা হতে পারে অ্যাসেটের ভ্যালু বাড়ার সাথে সাথে এর ইউজফুল লাইফও বেড়ে যেতে পারে অথবা ইউজফুল লাইফটা আগে যা ছিল তাই থাকতে পারে এখন যদি ইউজফুল লাইফটা আবার বেড়ে যায় তাহলে আবার নতুন করে ওই নতুন যে ইউজফুল লাইফ এবং যে নতুন যে রিভ্যালুড অ্যামাউন্ট এটার মাধ্যমে কিন্তু আমার কি করতে হবে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করতে হবে আর যদি আমি দেখি যে ইউজফুল লাইফ আগের মতোই আছে তাহলে কি করব জাস্ট রিমেনিং ইউজফুল লাইফ দিয়ে সেটা আমি স্ট্রেট লাইন বেসিসে আমি ক্যালকুলেশন করব আর একটা জিনিস মনে রাখতে হবে যে আগের যে ডেপ্রিসিয়েবল অ্যামাউন্ট মানে যেটার উপর আমি ডেপ্রিসিয়েশন করতাম সেই ভ্যালু আর রিভ্যালুয়েশন করার পরে এখন যে ডেপ্রিসিয়েবল অ্যামাউন্ট মানে যেটার উপর আমি ডেপ্রিসিয়েশন করবো দুটো কিন্তু সেম না কারণ রিভ্যালুয়েশন করার কারণে এখন অ্যাসেটের ভ্যালুটা বেড়ে গেছে অথবা কমে গেছে তাহলে সেই অ্যাসেটের ভ্যালুটাই যেটা বাড়ছে বা কমছে ওইটাকে আমরা বলতেছি কি ডেপ্রিসিয়েবল অ্যামাউন্ট নিউ ডেপ্রিসিয়েবল অ্যামাউন্ট যেটার উপর আমি এখন কি করব ডেপ্রিসিয়েশন চার্জ করব আচ্ছা আরেকটা কনসেপ্ট আছে সেটা বলা হয় রিজার্ভ ট্রান্সফার রিজার্ভ ট্রান্সফার কি রিভ্যালুয়েশন রিজার্ভে অ্যাকচুয়ালি আমরা যদি অনেক টাকা রাখি মিলিয়ন অফ ডলার রাখি এটা কিন্তু আমাদের অ্যাকচুয়ালি কোনো বেনিফিট নাই কেন বেনিফিট নাই কারণ এই রিজার্ভ থেকে অ্যাকচুয়ালি আপনি কোনো ধরনের ডিভিডেন্ড পে করতে পারবেন না কারণ এটা আসলে আনরিয়েলাইজ কিছুটা ঠিক আছে আনরিয়েলাইজ রিজার্ভ হওয়ার কারণে সেখান থেকে আপনি এটা পে করতে পারবেন না বাট যদি আপনি রিটেন আর্নিংসে অনেক পরিমাণ টাকা থাকে আপনার সেখান থেকে আপনি কি করতে পারবেন এখান থেকে আপনি ডিভিডেন্ড দিতে পারবেন তাহলে এখন এই ক্ষেত্রে আইএস আপনাকে একটা মানে ফেভার করছে এই ক্ষেত্রে যে আপনি চাইলে কিছুটা অ্যামাউন্ট রিভ্যালুয়েশন রিজার্ভ থেকে ট্রান্সফার করে রিটেন আর্নিংসে দিতে পারেন এতে কি হচ্ছে কিছুটা করে রিভ্যালুয়েশন রিজার্ভের অ্যামাউন্ট রিয়েলাইজ হয়ে যাচ্ছে তো সেটা কিসের জন্য পারমিট করা হয়েছে সেটা হলো এক্সেস ডেপ্রিসিয়েশনের জন্য এক্সেস ডেপ্রিসিয়েশন কি এক্সেস ডেপ্রিসিয়েশন হলো যে রিভ্যালুয়েশন করার আগে অ্যাসেটে আমি কত করে প্রতি বছর ডেপ্রিসিয়েশন চার্জ করতাম আর রিভ্যালুয়েশন করার পরে এখন অ্যাসেটের ডেপ্রিসিয়েশন প্রতি বছর কত হচ্ছে আমরা অলরেডি জানলাম যে রিভ্যালুয়েশন করার কারণে অ্যাসেটের ভ্যালু বাড়ছে অথবা কমছে আমরা সিম্পলি ধরে নিচ্ছি যে অ্যাসেটের ভ্যালু বাড়ছে যেহেতু বাড়ছে তাহলে অ্যাসেটের এখন ডেপ্রিসিয়েশনও কি হয়ে গেছে বেড়ে গেছে তার মানে যদি আগের থেকে এখন যদি ডেপ্রিসিয়েশন বেড়ে যায় তাহলে যতটুকু বাড়লো এক্সট্রা ওই অ্যাক্সেসটুকু আমি কি করতে পারি প্রতি বছর রিভ্যালুয়েশন রিজার্ভ থেকে ট্রান্সফার করে রিটার্ন আর্নিংসে দিয়ে দিতে পারি যেমন ধরেন আমার একটা অ্যাসেটের ভ্যালু ছিল 100 টাকা ইউজফুল লাইফ ছিল কত 5 বছর তাহলে প্রতি বছর ডেপ্রিসিয়েশন চার্জ করতাম কত করে 20 টাকা করে এখন অ্যাসেটের ভ্যালু ধরেন এখন হয়ে গেছে 120 টাকা এখন তাহলে এক বছর পরে যদি 120 টাকা হয় এবং তাহলে এখন রিমেনিং ইউজফুল লাইফ কত তাহলে 5 বছর ছিল 1 বছর আগে এখন তাহলে রিমেনিং ইউজফুল লাইফ কত 4 বছর তাহলে 4 120 ডিভাইডেড বাই 4 তাহলে এখন কত আসে 30 টাকা তাহলে আগে ডেপ্রিসিয়েশন চার্জ করতাম প্রতি বছর 20 টাকা করে এখন ডেপ্রিসিয়েশন চার্জ করতেছি 30 টাকা করে তাহলে এক্সেস কত ডেপ্রিসিয়েশন চার্জ করতেছি 10 টাকা জাস্ট রিভ্যালুয়েশন করার কারণে এক্সেস প্রতি বছর আমি 10 টাকা করে ডেপ্রিসিয়েশন চার্জ করতেছি এই 10 টাকাটা আইএস আপনাকে পারমিট করে যে আপনি চাইলে প্রতি বছর কি করতে পারেন রিভ্যালুয়েশন রিজার্ভ থেকে মাইনাস করে রিটার্ন আর্নিংস দিয়ে দিতে পারেন তাহলে রিভ্যালুয়েশন রিজার্ভ হবে ডেবিট আর রিটার্ন আর্নিংস হবে ক্রেডিট ওকে বাট মনে রাখবেন এটার কারণে কিন্তু আলটিমেট আমার টোটাল ইকুইটিতে কোনো চেঞ্জ আসতেছে না জাস্ট ইকুইটির মধ্যে একটা হেডিং থেকে আরেকটা হেডিং এ টাকা যাচ্ছে বাট টোটাল ইকুইটি ফিগার কিন্তু স্টিল সেম চলেন এখানে কি লেখা আছে the depreciation charge on the revalued asset will be different to the depreciation that would have been charged based on the historical cost of the asset as a result of this IAS 16 permits a transfer to be made of an amount equal to the excess depreciation from the revaluation reserve to retained earnings সেটা জানলেন কি revaluation reserve debit এবং retained earnings credit মনে রাখবেন যে এই মুভমেন্টটা যদি আমরা কখনো করি তাহলে সেটা অবশ্যই চেঞ্জেস ইন ইকুইটি স্টেটমেন্টে আমাদের ডিসক্লোজার দিতে হবে ডি রেকগনিশন তাহলে আমরা এখন পর্যন্ত কি কি শিখলাম আমরা এখন পর্যন্ত শিখলাম যে ডেফিনেশন শিখলাম আমরা রিকগনিশন ক্রাইটেরিয়া শিখলাম মেজারমেন্ট শিখলাম এখন আমরা চলে আসছি ডি রিকগনিশনে আচ্ছা ডি রিকগনিশন কখন করতে হয় বলেন তো একটা অ্যাসেট কখন ডি রিকগনাইজ করা উচিত বলেন তো একটা অ্যাসেটের তখনই রিকগনাইজ করা উচিত যখন এই অ্যাসেটটা থেকে আমি আর কোনো ধরনের ফিউচার ইকোনমিক বেনিফিট পাবো না
এটা যখন আমি বুঝতে পারবো তখন অ্যাসেটটা আমি কি করে দিব, ডিরিকগনাইজ করে দিব। জাস্ট অপোজিট টু রেকগনিশন। যখন আমরা রেকগনাইজ করতেছিলাম, রেকগনিশন ক্রাইটেরিয়ার মধ্যে আমরা দেখছি যে ওখানে ক্রাইটেরিয়া দুইটার মধ্যে একটা কি ছিল, প্রবাবল ফিউচার ইকোনমিক বেনিফিট। তখন আমরা ফিউচার ইকোনমিক বেনিফিট পাবো বলে সেটা আমি রেকগনাইজ করছি। আর যখন আমি রেকগনাইজ করে ফেললাম, কদিন পরে যখন আমি চিন্তা করলাম যে না এখন আর এখান থেকে আমি কোনো বেনিফিট পাবো না, তখন সেটাকে কি করে ফেলতে হবে, ডিরিকগনাইজ করে ফেলতে হবে। আর কখন ডিরিকগনাইজ করা যায়, যদি আমি অ্যাসেটটা সেল করে দিই বা ডিসপোজ করে দিই। তাহলে ডিসপোজ করে দিলে অ্যাসেটটা আমার কাছে তো নাই, তাহলে আমার কাছে যেহেতু নাই তাহলে অ্যাসেটটা কি করে ফেলতে হবে, ডিরিকগনাইজ করে ফেলতে হবে। এটা এখানে লেখা আছে যে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট শুড বি ডিরিকগনাইজড when it is no longer expected to generate future economic benefit or when it is disposed of। আচ্ছা, আরেকটা জিনিস হলো যখনই আমাদের কোন ধরনের ডিসপোজাল আমরা করব, ডিসপোজাল করলে সেখানে একটা গেইন লস অ্যারাইজ করবে। যেরকম ভাবে আমাদের গেইন লস অ্যারাইজ করছিল যখন আমরা রিভ্যালুয়েশন করছি। রিভ্যালুয়েশন করার সাথে সাথে আমরা কি করছি, আমরা একটা ক্যালকুলেশন করছি যে রিভ্যালুয়েশন যেদিন করলাম এই দিনে ক্যারিং ভ্যালু কত ছিল আর রিভ্যালুয়েশন কত অ্যামাউন্ট, দুইটা থেকে মাইনাস করে দিয়ে আমরা বের করলাম রিভ্যালুয়েশন গেইন হয়েছে না লস হয়েছে, ঠিক না? সিমিলারলি যখন আমরা কোনো কিছু ডিসপোজ করব সেখানে আমরা ডিসপোজাল গেইন বা লসটা ক্যালকুলেট করব। সেটা কিভাবে করব চলেন দেখি। সেটা করতে হবে কিভাবে, ক্যারিং ভ্যালু মাইনাস ডিসপোজাল প্রসিড, তারপর বের হয়ে যাবে কি প্রফিট অর লস অন ডিসপোজাল। তাহলে ক্যারিং ভ্যালু থেকে যদি আমরা ডিসপোজাল প্রসিডটা মাইনাস করে দিই তাহলে কি বের হয়ে যাবে, প্রফিট অর লস অন ডিসপোজাল। তাহলে ক্যারিং ভ্যালু কোনটা, আমি ডিসপোজ যেদিন করতেছি সেই দিনে ওই অ্যাসেটের ভ্যালু খাতা কলমে কত আর আমি বিক্রি করে কত পাইলাম, এই দুইটা ডিফারেন্সটা আমরা কি বলতেছি, প্রফিট or loss on disposal। তাহলে if disposal proceed is greater than carrying value then profit on disposal। যদি আমাদের disposal proceed যেটা আমি বিক্রি করে টাকা রিসিভ করতেছি সেটা যদি বেশি পাই, আমি আমার অ্যাসেটের যে নরমাল মূল্য সেখান থেকে যদি বেশি পাই, এতদিন পর্যন্ত যে মূল্য আমি দেখায় আসতেছি খাতা কলমে তার থেকে যদি বেশি রিসিভ করি তাহলে সেটা হলো প্রফিট অন ডিসপোজাল, আর অপোজিট হলে লস অন ডিসপোজাল। একটা জিনিস মনে রাখবেন যে যখনই কোনো অ্যাসেটকে আমরা অ্যাবান্ডন করব বা ডিসপোজ করব সাথে সাথে সেই অ্যাসেটটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বা স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন থেকে রিমুভ করে দিতে হবে, অ্যাসেট রেজিস্টার থেকে রিমুভ করে দিতে হবে। কোনো ধরনের ডেপ্রিসিয়েশন কিন্তু আর এখানে চার্জ করা যাবে না। তো এটা খেয়াল করতে হবে, কারণ এটা যদি আমি না করি, এটা যদি না সরাই তাহলে এটার উপরে এখন অ্যাসেটটা আমার নাই স্টিল এটার উপর দেখা যাবে আমি ডেপ্রিসিয়েশন চার্জ করে যাচ্ছি, ঠিক না? আবার একটা জিনিস খেয়াল করতে হবে যে যখনই ডিসপোজ করলাম এটা রিলেটেড যে গেইন লসটা এখন ক্যালকুলেট করে আমরা পাইলাম, এই গেইন লস দুইটাই কোথায় চার্জ হবে, প্রফিট আর লস স্টেটমেন্টে। গেইন হোক লস হোক দুইটাই প্রফিট আর লস স্টেটমেন্ট। এখানে দেখেন এই জিনিসটার ক্ষেত্রে রিভ্যালুয়েশন গেইনের সাথে গেইন লসের সাথে এখানে একটা ডিফারেন্স আছে। রিভ্যালুয়েশন গেইন লস দুইটাই কিন্তু প্রফিট আর লস স্টেটমেন্টে যায় নাই, শুধু রিভ্যালুয়েশন লসটা গেছিল প্রফিট আর লস স্টেটমেন্টে, আর রিভ্যালুয়েশন গেইন কোথায় গেছিল, সেটা চলে গেছিল ওসিআই তে বা আদার কম্প্রিহেনসিভ ইনকামে। বাট ডিসপোজালের ক্ষেত্রে কিন্তু ডিফারেন্ট, ডিসপোজাল গেইন লস দুইটাই কোথায় যাবে, দুইটাই যাবে প্রফিট অর লস স্টেটমেন্টে। এটা কেন, এটা একটু ব্যাখ্যা করি। রিভ্যালুয়েশনের কারণে যে গেইনটা হয় এই গেইনটা কিন্তু আপনার অ্যাকচুয়ালি কোনো ধরনের টাকার ফিগারে কোনো আপনার পকেটে আসে নাই, কোনো টাকা কিন্তু আপনার পকেটে আসে নাই, আপনি জাস্ট কি করছেন, খাতা কলমে এটা একটা ভ্যালু বাড়াইছেন বা কমাইছেন, যদিও লিগ্যাল প্রসেস। সেটা আপনি কি করছেন যে আপনার এতদিন স্টেটমেন্টে কত টাকা ভ্যালু ছিল ক্যারিং ভ্যালু, আপনি এখন মার্কেটে যাচাই করে বললেন যে এটার দাম এত টাকা, আগে ছিল 100 টাকা এখন 120 টাকা, এই 20 টাকা আপনি কি বললেন, গেইন বললেন। কিন্তু 20 টাকা আলটিমেটলি আপনার পকেটে আসছে, অ্যান্সার ইজ নো, আপনার পকেটে কোনো টাকা আসে নাই। তা যেহেতু আপনার পকেটে আসে নাই সেই কারণে আইএস এটা পারমিট করে না যে এটাকে আপনি ডিরেক্ট প্রফিট অর লস স্টেটমেন্টে দেখান, কারণ এটা যদি সুযোগ থাকতো তাহলে যে কোনো কোম্পানি কি করবে, যে কোনো তাদের যে অ্যাসেটগুলো আছে এগুলোকে প্রতিনিয়ত খালি রিভ্যালুয়েট করবে, রিভ্যালু করে এর অ্যাসেটটা ওভারস্টেটেড করবে, তারপর রিভ্যালুয়েশন গেইন বের হবে, তখন সেটা প্রফিট অর লস স্টেটমেন্টে চার্জ করে দিবে। এতে কি হবে, আমাদের অ্যাসেট ওভার ভ্যালু হবে, আমাদের প্রফিট ওভার ভ্যালু হবে, ওভারস্টেটেড হবে, দেন আমাদের ইপিএসটা খুব ভালো আসবে। তো আলটিমেট কোম্পানির পারফরমেন্সটা খুব ভালো দেখাবে। অ্যাজ এ রেজাল্ট তার মানে নতুন ইনভেস্টর তাদের অ্যাট্রাক্ট করতে সুবিধা হবে। কিন্তু আলটিমেট পুরো বিষয়টাই কি হচ্ছে, ম্যানিপুলেশন। তো এই ম্যানিপুলেশন যাতে না করতে পারে সেই কারণে আইএস এই জিনিসটা পারমিট করে নাই। বাট যখন আপনি ডিসপোজ করে দিচ্ছেন তার মানে কি, অ্যাসেটটা থেকে আপনি একটা অ্যাকচুয়াল টাকা আপনি রিসিভ করতেছেন, এটা রিয়েলাইজ টাকা, এটা আপনার পকেটে আসতেছে, বিক্রি করে একটা ডিসপোজাল প্রসিড আপনি রিসিভ করতেছেন, যে কারণে এটার গেইন লস দুইটাই আমরা কোথায় চার্জ করি, প্রফিট অর লস স্টেটমেন্টে। আচ্ছা, ডিসপোজাল অফ প্রিভিয়াসলি রিভ্যালুড অ্যাসেট, দেখেন এটা কেন ইম্পর্টেন্ট।
আমরা যদি আগে রিভ্যালুয়েশন করা হয়েছে এমন একটা অ্যাসেট যদি এখন বিক্রি করতে চাই, তাহলে কি সমস্যা হলো এই অ্যাসেট রিলেটেড একটা রিভ্যালুয়েশন রিজার্ভ জমা আছে। তাহলে এখন যদি আমি অ্যাসেটটা বিক্রি করে দিই, তাহলে ওই অ্যাসেট রিলেটেড রিভ্যালুয়েশন রিজার্ভ জমা আছে, এটা আমি কি করব? অলরেডি অ্যাসেটের একটা রিভ্যালুয়েশন রিজার্ভ জমা আছে এবং অ্যাসেটটা আমি বিক্রি করে আবার গেইন লস হয়েছে, তাহলে এটা একটা কমপ্লেক্সিটি ইস্যু অ্যারাইজ করে। তো এই জন্য ডিসপোজাল অফ প্রিভিয়াসলি রিভ্যালুড অ্যাসেট যদি আমি ডিসপোজ করি, সেক্ষেত্রে নিয়ম হলো ওই অ্যাসেট রিলেটেড যত প্রকার রিভ্যালুয়েশন রিজার্ভে অ্যামাউন্ট আছে পুরোটা আবার কি করে দিতে হবে, রিটেন আর্নিংসে ট্রান্সফার করে দিতে হবে। ঠিক আছে, যেমন আমরা এক্সেস ডিপ্রিসিয়েশনের জার্নাল এন্ট্রি দিছিলাম কি, যে রিভ্যালুয়েশন রিজার্ভ ডেবিট আর ক্রেডিট হলো রিটেন আর্নিংস, জাস্ট কতটুকু করছিলাম, এক্সেস ডিপ্রিসিয়েশনটুকু। বাট যখন আমি ডিসপোজাল করে দিব, যে অ্যাসেটটা আগে রিভ্যালুয়েশন করছি এরকম একটা অ্যাসেট যখন আমি ডিসপোজাল করে দেব, তখন সেই অ্যাসেট রিলেটেড ফুল রিভ্যালুয়েশন রিজার্ভটাই কি করে দিতে হবে, রিটেন আর্নিংসে ট্রান্সফার করে দিতে হবে। ওকে, এটা এখানে বলা আছে, when an asset is disposed of what has previously been revalued, a profit or loss on disposal is to be calculated. Any remaining surplus on the revaluation reserve is now considered to be a realized gain and therefore should be transferred to retained earnings as debit হলো revaluation reserve and credit হলো retained earnings। যেহেতু এখন আমি বিক্রি করে দিয়েছি, বিক্রি করে এখন আমি টাকা পাই গেছি, এখন এটা রিয়েলাইজ হয়ে গেছে। আচ্ছা, একটু আমরা রিক্যাপ করি যে আমরা এখানে কি কি শিখলাম। প্রথমত আমরা শিখলাম হলো হোয়াট ইজ অ্যাসেট। অ্যাসেটের মধ্যে আমরা শিখলাম যে ইট ইজ অ্যারাইজ ফ্রম পাস্ট ইভেন্ট, তারপর হলো কন্ট্রোল বাই দ্য এন্টিটি, ফিউচার ইকোনমিক বেনিফিট, রিলায়েবলি মেজার। এই কন্ডিশনগুলো যদি ফুলফিল করে তাহলে অ্যাজ পার কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক 2010 সেটাকে অ্যাসেট বলে। তারপর আমরা শিখলাম হলো যে হোয়াট ইজ পিপিই অ্যান্ড হাউ ইট শুড বি রেকগনাইজড। তাহলে পিপি ডেফিনেশন আমরা শিখলাম, এটা হলো একটা tangible non-current asset। তারপর শিখলাম held for use, it must be held for use and how it should be recognized। এখানে বলা ছিল যে দুইটা কন্ডিশন এটা ফুলফিল করতে হবে, একটা হলো probable future economic benefit আর একটা হলো probable future economic benefit inflow to the entity, mind it, okay। আর একটা হলো রিলায়েবলি মেজার করতে জানতে হবে এই কস্টটা। ঠিক আছে, এই দুটো যদি কন্ডিশন মিট করে তাহলে সেটাকে আমরা রেকগনাইজ করতে পারবো। তারপর আমরা শিখলাম যে ইনিশিয়াল রেকগনিশন অফ কস্ট এন্ড এগুলো সাবসিকুয়েন্ট রেকগনিশন অফ কস্ট। তাহলে এখানে যেটা ছিল যে যখনই কোনো ধরনের প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট রিলেটেড কোনো কস্ট ইনকার্ড হবে, সাথে সাথে সেই কস্টটাকে কি করতে হবে, আমাদের ইভালুয়েট করতে হবে। এখন ইভালুয়েটটা আমরা করব কোন মানদণ্ডে, ওই রেকগনিশন ক্রাইটেরিয়া মানদণ্ডে, যে দুইটা কন্ডিশন ফুলফিল করে কিনা। একটা কন্ডিশন হলো প্রবাবল ফিউচার ইকোনমিক বেনিফিট ইনফ্লো টু দ্য এন্টিটি, আর একটা হলো রিলায়েবলি মেজার করা যায় কিনা। এই দুইটা কন্ডিশন যদি আমি দেখি ইভালুয়েট করে যে কস্টটা মিট করতেছে, তাহলে এই কস্টটাকে আমরা ক্যাপিটালাইজ করব, আদারওয়াইজ এই কস্টটা এক্সপেন্স হিসেবে প্রফিট ও লস স্টেটমেন্টে চার্জ হবে। এটা ইনিশিয়াল রেকগনিশনের কস্ট হোক বা সাবসিকুয়েন্ট কস্ট হোক। আর সাবসিকুয়েন্ট কস্টের ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস বলছি যে যদি কোনো একটা কস্ট ইনকার্ড করি আমি, যে কস্টটার কারণে আমাদের অ্যাসেটের এক্সিস্টিং ক্যাপাসিটি ইমপ্রুভ করে, ইনহ্যান্সমেন্ট হয়, কোনো ধরনের আপগ্রেডেশন হয়, তাহলে সেক্ষেত্রে সেই কস্টটাকে কি করা যাবে, ক্যাপিটালাইজ করা যাবে। এবং যদি ওভারহোল কস্ট হয় তাহলে সেটাকেও ক্যাপিটালাইজ করা যাবে। মেজারমেন্টের ক্ষেত্রে আমরা শিখছি হলো ইনিশিয়াল মেজারমেন্ট, এটা হলো সাবসিকুয়েন্ট মেজারমেন্ট। ইনিশিয়াল মেজারমেন্টের মধ্যে আমরা শিখছি যে এটাকে মেজার করতে হয় ইনিশিয়ালি অ্যাট কস্টে, এবং কস্টের এলিমেন্টের মধ্যে কি কি আছে, কস্টের এলিমেন্টের মধ্যে আছে পারচেজ প্রাইস, তারপরে ছিল হলো ইম্পোর্ট ডিউটিস এন্ড নন রিফান্ডেবল ট্যাক্স, তারপরে ছিল হলো আরেকটা কস্ট এলিমেন্টের মধ্যে ছিল হলো যে ওই যে বলছিলাম নন কারেন্ট অ্যাসেটকে তার কারেন্ট কন্ডিশনের পজিশন পর্যন্ত আনতে যত ধরনের খরচ, সেই সবগুলো খরচকে কি করা যাবে, ক্যাপিটালাইজ করা যাবে। আরেকটা কস্ট এলিমেন্ট ছিল হলো ডিসম্যান্টলিং বা রিমুভিং বা রিস্টোরিং বা ডিকমিশনিং কস্ট। আর সাবসিকুয়েন্ট মেজারমেন্ট আমরা কি বলছি, দুইটা মডেলে করা যায়, একটা কস্ট মডেল, একটা রিভ্যালুয়েশন মডেল। কস্ট মডেল কি, অ্যাজ ইট ইজ যেভাবে আমি করে আসতেছিলাম প্রতি বছর, কস্ট মাইনাস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অথবা মাইনাস ইম্পায়ারমেন্ট লসেস, সেটা করে যেটা আসতেছে সেটা হলো আমাদের জন্য কি কস্ট মডেল। আর রিভ্যালুয়েশন মডেল মানে কি, আমরা এই অ্যাসেটটাকে আবার একটা মার্কেট ভ্যালুতে যাচাই করব যে এখন মার্কেটে এটার ভ্যালু কত বা ফেয়ার ভ্যালু কত। তো সেই ভ্যালুটাই আমরা আলটিমেট কি করব, মানে বলতেছি সেটা হলো রিভ্যালুয়েশন মডেল, মানে রিভ্যালুট করব আমরা অ্যাসেটটাকে। ওকে, আচ্ছা, তারপরে কি আছে, মেজারমেন্ট অফ সেলফ কনস্ট্রাক্টেড অ্যাসেট, একটা হলো এক্সচেঞ্জড অ্যাসেট। যদি সেলফ কনস্ট্রাক্টেড অ্যাসেট হয় সেক্ষেত্রে কস্ট অফ প্রোডাকশনই হবে এটার জন্য কস্ট, এবং মাস্ট বি হেল্ড ফর ইউজ। আর এক্সচেঞ্জ যদি অ্যাসেট হয় তাহলে সেটাকে অবশ্যই রেকগনাইজ করতে হবে ফেয়ার ভ্যালুতে,
বাট যদি মার্কেটে এটার কোনো ফেয়ার ভ্যালু পাওয়া না যায়, দেখা যায় যে এই অ্যাসেটটার কোনো ধরনের কমার্শিয়াল সাবস্টেন্স নাই বা রিলায়েবলি এটাকে মেজার করা যাচ্ছে না এটা ফেয়ার ভ্যালু কত, সেক্ষেত্রে সেটা কি হিসাবে মেজার করতে হবে? সেটা মেজার করতে হবে যে এক্সচেঞ্জ যে আমি অ্যাসেটটা করলাম, যে অ্যাসেটের সাথে আমার প্রিভিয়াস যে অ্যাসেটটা ছিল সেটার যে ক্যারিং ভ্যালু, সেটা এখন আমার নতুন যে অ্যাসেট আমি রিসিভ করলাম সেটার ক্যারিং ভ্যালু হিসেবে রেকগনাইজ করতে হবে। তারপর আমরা শিখলাম হলো রিভ্যালুয়েশন মডেল। রিভ্যালুয়েশন মডেলের ক্ষেত্রে দুইটা ইম্পর্টেন্ট কথা বলছি, যেটা অবশ্যই কন্ডিশন মিট করতে হবে যদি রিভ্যালুয়েশন মডেলে যাই। সেটা কি? একটা হলো যে এন্টায়ার ক্লাস অফ সিমিলার অ্যাসেট মাস্ট বি রিভ্যালুড, আর একটা হলো রিভ্যালুয়েশন শুড বি পারফর্মড অন এ রেগুলার বেসিস। আর রিভ্যালুয়েশন করার কারণে আমাদের রিভ্যালুয়েশন গেইন হতে পারে, রিভ্যালুয়েশন লস হতে পারে। যদি রিভ্যালুয়েশন গেইন হয় সেটা আমরা চার্জ করবো কোথায়? ওসিআইতে বা আদার কম্প্রিহেনসিভ ইনকামে। আর যদি রিভ্যালুয়েশন লস হয় সেক্ষেত্রে আমরা চার্জ করবো কোথায়? দেখবো প্রফিট অর লস স্টেটমেন্টে। রিভ্যালুয়েশন গেইন যাবে ওসিআইতে আর রিভ্যালুয়েশন লস যাবে প্রফিট অর লস স্টেটমেন্টে। তারপরে আছে রিজার্ভ ট্রান্সফার। সেখানে আমরা শিখছি যে রিজার্ভ ট্রান্সফারের ক্ষেত্রে যে এক্সেস ডেপ্রিসিয়েশনটুকু আমি চার্জ করতেছি, সেই এক্সেস ডেপ্রিসিয়েশনটুকু আমি চাইলে কি করতে পারি? আমি রিভ্যালুয়েশন রিজার্ভ থেকে মাইনাস করে রিটার্ন আর্নিংসে ট্রান্সফার করে দিতে পারি। এটা আমাকে আইএস পারমিট করে। তো এতে কি হবে? আমার ইকুইটি টোটাল একই থাকবে, জাস্ট আমি কিছুটা রিভ্যালুয়েশন রিজার্ভের অ্যামাউন্ট আমি রিয়েলাইজ করতে পারতেছি রিটার্ন আর্নিংসে ট্রান্সফার করে। তারপর আমরা শিখলাম ডিরেকগনিশন। ডিরেকগনিশন কখন করতে হয়? যদি আমি ফিল করি যে এই অ্যাসেট থেকে আর কোনো ধরনের ফিউচার ইকোনমিক বেনিফিট আমি রিসিভ করবো না, অথবা যদি অ্যাসেটটা বিক্রি করে দিই, ডিসপোজ করে দিই, তাহলে সেক্ষেত্রে অ্যাসেটটা ডিরেকগনাইজ করে দিতে হবে। আরেকটা হলো অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট ডিসপোজড অ্যাসেট দ্যাট প্রিভিয়াসলি রিভ্যালুড। এটার ক্ষেত্রে কি বলছি? যে যদি আগে এই অ্যাসেটটা রিভ্যালুয়েশন করা থাকে এবং সেই অ্যাসেটটা যদি আমি ডিসপোজ করি, তাহলে ওই অ্যাসেট রিলেটেড যত অ্যাকুমুলেটেড আমার রিজার্ভ জমা ছিল রিভ্যালুয়েশন রিজার্ভে, সেই রিজার্ভ পুরাটাই নীল করে দিতে হবে। সেই পুরো রিজার্ভটাই চলে যাবে কোথায়? রিটার্ন আর্নিংসে ট্রান্সফার হয়ে যাবে। ওই অ্যাসেট রিলেটেড যে অ্যাসেটটা আমি বিক্রি করলাম, ওই অ্যাসেট রিলেটেড যত রিজার্ভ ছিল পুরো রিজার্ভটা চলে যাবে রিটার্ন আর্নিংসে। তখন কি হবে? জার্নাল এন্ট্রি ডেবিট হবে হলো রিভ্যালুয়েশন রিজার্ভ আর ক্রেডিট হবে হলো রিটার্ন আর্নিংস। আই হোপ যে এই ভিডিও প্রেজেন্টেশনটা আপনারা খুব মনোযোগ সহকারে দেখেছেন এবং আপনাদের IAS 16 এর উপরে নলেজ এন্ড আন্ডারস্ট্যান্ডিং কিছুটা হলেও ডেভেলপ হয়েছে। এখন আপনাদের আমি দুইটা কুইজ দিব এবং আমি এক্সপেক্ট করছি যে এই কুইজগুলোর অ্যান্সার আপনারা কমেন্ট বক্সে জানাবেন। And please try to make the answer from your own level of understanding and what you really perceive, okay? তাহলে হবে কি আপনার লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং আসলে কতটুকু, আপনি অ্যাকাউন্টিং বা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং কিভাবে গ্র্যাপ করেন, এটা সম্পর্কে আমার একটা আইডিয়া জেনারেট হবে। আর আপনি যদি এই চিন্তা করে অ্যান্সার না করেন যে আমার অ্যান্সার মেবি ভুল, তাহলে হবে কি আপনি আসলে যেই ভুলের মধ্যে আছেন সেই ভুলটা কি সেটা আমি জানতেই পারবো না এবং সেটা আপনাকে আমি হেল্পও করতে পারবো না। আপনি যদি এক্সপ্রেস করেন তাহলে হয়তো আমি জানতে পারবো কোথায় আপনার ল্যাকিংস আছে। ওকে, সো আই রিয়েলি ওয়ান্ট টু হেল্প ইউ, সো প্লিজ ট্রাই টু রাইট ইউর অ্যান্সার ইন দ্য কমেন্ট বক্স। তাহলে চলেন আমরা কুইজগুলো দেখি। ফার্স্ট কুইজ, why dismantling costs are allowed to be recognized as cost to any item of property, plant and equipment although this cost has not been incurred yet? কেন ডিসম্যান্টলিং কস্টকে অ্যাকচুয়ালি ক্যাপিটালাইজ করা যায় যদি এই কস্টটা ইনকার্ড এখনো হয়ই নাই, যেটা ইনকার্ড হবে ফিউচারে? তো ইজ ইট রিয়েলি ফেয়ার? এটা কি আসলে অ্যাসেটের ডেফিনেশন মিট করে? আশা করি এগুলো সবগুলো বিষয় কনসিডার করে আপনারা এটার অ্যান্সার দিবেন। নেক্সট কুইজ হলো, if initial staff training is necessary to make the assets operational then will that training cost be capitalized as an asset? Why and why not? আমরা জানি যে স্টাফ ট্রেনিং কস্ট নর্মালি আমরা কি করি? প্রফিট লসে চার্জ করে দিই এক্সপেন্স হিসেবে। আবার এটাও আমরা জানি যে নন কারেন্ট অ্যাসেটকে তার কারেন্ট কন্ডিশন এন্ড পজিশন পর্যন্ত আনতে যত ধরনের খরচ হবে সবই কি হবে? ক্যাপিটালাইজড হবে। এখন যদি বিষয়টা এমন হয় যে অ্যাসেটটাকে অপারেশনাল করার জন্য আমার স্টাফ ট্রেনিং নেসেসারি, এটা ছাড়া আমি অপারেশনাল করতে পারবো না, তাহলে ওই স্টাফ ট্রেনিং কস্টটাকে আমি ক্যাপিটালাইজ করতে পারবো? যদি করতে পারি তাহলে কেন, আর যদি করতে না পারি তাহলেও কেন, সেটার অ্যান্সার অবভিয়াসলি আপনারা জানাবেন। এন্ড আরেকটা রিকোয়েস্ট আপনাদের কাছে যে আপনারা যদি আপনাদের কোনো স্পেসিফিক কিউরিজ থাকে তাহলে অবভিয়াসলি ডোন্ট ফিল শাই টু আস্ক মি। আপনারা চাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা পাঠাইতে পারেন আপনাদের কোয়েশ্চেন্সগুলো। তাহলে হবে কি এই কোয়েশ্চেনের উপর ভিত্তি করে কিন্তু আমি বলছি যে আমি পার্ট 3 ভিডিওটা বানাবো। তো আপনাদের কোয়েশ্চেন্সগুলো নিয়ে যদি আমি ডিসকাস করি তাহলে আপনাদের আন্ডারস্ট্যান্ডিং আরো অনেক ভালোভাবে ক্লিয়ার করতে পারবো আশা করি ইনশাআল্লাহ। আর লাস্ট রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল যাতে আপনারা ফিউচার আপডেটস যদি আমি ভিডিও কোনো আপলোড করি যাতে আপনারা পেতে পারেন। ওকে, সো বেস্ট অফ লাক।
আল্লাহ হাফেজ।